আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে চলন ও অঙ্গ চালনা। তো এই অধ্যায়টা নিয়ে যদি কথা বলতে যাই, সৃজনশীল প্রশ্ন খুব কম আসে, ঠিক আছে। যদি তোমরা ফুল সিলেবাসের মানুষজন হইতা তাহলে মনে করো যে এখান থেকে না আসার সম্ভাবনা থাকে, কিন্তু যেহেতু শর্ট সিলেবাস গুনতি করে 8টা অধ্যায়, 8টা অধ্যায় দিয়ে কি করবে, তোমার 8টাই প্রশ্ন আসবে। তো সেক্ষেত্রে এখান থেকে না আসার মতো এরকম কোনো কথা নেই, তোমার প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো এখানে যদি আমরা বলি সৃজনশীল প্রশ্ন আসার মতো জায়গা মাত্র দুইটা। একটা নাম্বার হচ্ছে কি ওই পেশির অংশটা, কোন অংশ, পেশি, হৃদপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। আরেকটা হচ্ছে আমাদের কি পেশি সঞ্চালন, কোনটা, পেশি সঞ্চালন। এর মাঝে একটা প্রশ্ন আসতে পারে যেটা হচ্ছে আদর্শ কোষেরুকার গঠন, কোনটা, আদর্শ কোষেরুকার গঠন। এই কয়েকটা জায়গা আছে তোমার কি প্রশ্ন আসার মতো, সিকিউ। এই কয়েকটা জায়গা কিসের জন্য, সিকিউ এর জন্য পড়লেই এনাফ। তবে আমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, আমাদের শরীরে যতগুলা হাড্ডি উড্ডি আছে সবগুলার সংখ্যাগুলা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম থেকেই আসি, যে অধ্যায়টা প্রথম যে টপিকটা আছে এই টপিকটার নাম কি, কঙ্কাল তন্ত্র, ঠিক আছে। কি তন্ত্র, কঙ্কাল তন্ত্র। এখন প্রথম কথা হলো কঙ্কাল তন্ত্র কি, ঠিক আছে। কঙ্কাল তন্ত্র কাকে বলতেছি, তাহলে মনে রাখবা যে তন্ত্র কি করে রে, যে তন্ত্র কি দ্বারা, অস্থি এবং তরু নাস্থি দ্বারা নির্মিত। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, কোথায় থেকে উৎপন্ন, ভ্রূণের মেসোডাম থেকে। কোথায়, ভ্রূণের মেসোডাম থেকে উৎপত্তি, মেসোডাম থেকে উৎপন্ন হয় এবং দেহের কি করে রে, কাঠামো গঠন করে, প্লাস কি করতেছে, ও দেহের ভার বহন করে, তাকে আমরা কি বলবো, কঙ্কাল তন্ত্র বলে। কথা ক্লিয়ার? তাহলে তোমার এত কিছু না লিখতে চাইলেও অ্যাটলিস্ট এই দুইটা জিনিস মনে রাখবা, ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়ে কি অস্থি এবং তরুণাস্থি দিয়ে গঠিত। আর তোমরা জানোই কঙ্কাল তন্ত্রের কাজ কি, দেহের কাঠামো গঠন করা, তার সাথে কি দেহের ভার বহন করা। এই তন্ত্রটাকে বলতে আমরা কি, কঙ্কাল তন্ত্র। কারণ কঙ্কাল তন্ত্রকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করি। কয়টা শ্রেণী, প্রকার ভেদ যদি যাই, প্রকার ভেদ। কঙ্কাল তন্ত্রের কয়টা প্রকার, দুই প্রকার। কয় প্রকারে, দুই প্রকার। এক, সেটা হচ্ছে বহিঃকঙ্কাল, আর আছে কি অন্তঃকঙ্কাল। বহিঃকঙ্কাল বলতে কি বোঝাচ্ছে, বাইরের অংশ, যেটা আমাদের বাইরে খালি চোখে দেখতে পাই সেটা হচ্ছে বহিঃকঙ্কালের অংশ। বহিঃকঙ্কালের অংশের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কি চুল, নখ, দাঁত, আর হচ্ছে কি লোম। এরা হচ্ছে আমাদের কি বহিঃকঙ্কাল। আর যদি প্রাণীর ক্ষেত্রে বলি তাহলে তাদের খুর, পায়ের খুর, আর মাথার শিং, এগুলো হচ্ছে কি বহিঃকঙ্কালের অংশ। আর অন্তঃকঙ্কাল বলতে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না এবং আমাদের ভিতরে কাঠামোগুলোকে গঠন করছে, এটাই হচ্ছে আমাদের অন্তঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কালটাকে আমরা মূলত আমাদের কঙ্কাল তন্ত্র হিসেবে কি করি, বিবেচনা করি। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল, ঠিক আছে। চলে গেলাম অন্তঃকঙ্কালকে আমরা এখন প্রথমে ভাগটা দেখি। তাহলে অন্তঃকঙ্কালকে যদি আমরা ভাগ করি তাহলে কি কি পাচ্ছি, অন্তঃকঙ্কাল। এই অন্তঃকঙ্কালকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করবো। কয়টা, দুইটা। একটা হচ্ছে কি রে, অক্ষীয় বা কেন্দ্রীয় বলতে পারো, আর একটা হচ্ছে উপাঙ্গীয়, ঠিক আছে। এখন তোমরা বলো, তোমরা ছোটবেলায় খেলাধুলা বা বিশেষ করে স্কুলে অ্যাসেম্বলি করছো না, হাতি উড়ে পাখি উড়ে এরকম করে করছো না, সোজা হও, আরামে দাঁড়াও। এই আরামে দাঁড়ানোর পরে আমার মাথার কেন্দ্র বরাবর যে অস্থিগুলো আছে এটাকে বলবো আমরা কি রে, অক্ষীয়। আর এই যে আরামে দাঁড়ানোর পরে আমার মেইন বডি ছাড়া এইদিকে যে অংশটুকু আছে এটাকে বলতেছি আমরা কি, উপাঙ্গীয়। কারণ অন্তঃকঙ্কালে আমাদের অস্থির সংখ্যা আছে কয়টা, 206টি। এটা প্রাপ্তবয়স্ক অবস্থায়। তবে শিশুদের ক্ষেত্রে কত, শিশুদের ক্ষেত্রে 300টিরও বেশি, ঠিক আছে। তাহলে প্রাপ্তবয়স্ক অবস্থায় কয়টা, 206টি, আর শিশুদের ক্ষেত্রে 300+, ঠিক আছে। এখন তোমার মনে কোশ্চেন জানতে পারে স্যার যে এই দিক আছে 300টি আর এখানে গিয়ে 206টা কেমন হলো? যত বয়স বাড়ে কিছু কিছু অস্থি একটা সাথে ইউনাইট মানে কি যুক্ত হয়ে
ছোট একটা বড় একটা অস্থি গঠন করে, ঠিক আছে। এখন বলছে যে এই যে 206টা অস্থিকে আমরা দুইটা ভাগ করলাম, একটা অক্ষীয় আর এটা কি করলাম উপাঙ্গীয়। এই অক্ষীয়তে আবার আমরা পাচ্ছি কয়টা 80টি, কয়টা 80টি, আর উপাঙ্গীয়তে পাবো তাহলে কয়টা 126টি, ঠিক আছে। এখন দেখো অক্ষীয় বলতে আমরা যেটা বললাম কি শরীরের কেন্দ্র বরাবর যে অস্থিগুলো সেটা হলো অক্ষীয়। এই অক্ষীয়ের ভিতরে আমরা আরো কতগুলো ভাগ করব, 80টা কেমন, আগে মেইন ভাগটা বুঝো, তারপরে এর ভিতরের ভাগগুলোতে আমরা যাব। 1 নম্বর ভাগটা হচ্ছে করোটি, করোটি। এখন তোমাকে যদি বলা হয় করোটি কি, মনে রাখবো আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটুকু পুরোটাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশটা হচ্ছে কি করোটি। এই করোটি হচ্ছে মাথার অংশ পুরোটাই, কয়টা থাকে 29টি, কয়টা রে 29টি। করোটির পরে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে একটা আছে না কি রে, এটা বলবো মেরুদণ্ড, কি বলে এটাকে মেরুদণ্ড, মেরুদণ্ড। এই মেরুদণ্ডে অস্থি আছে কয়টা 26টি। এবং আমরা যদি আসি সেটা হচ্ছে আমাদের কি হলো 3 নম্বরে আসবো বক্ষ পিঞ্জর। গান শুনছো না একটা খাঁচার ভিতর অসীন পাখি, ঠিক আছে। এই যে খাঁচা আমাদের বুকের ভিতরে একটা কি আছে খাঁচা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই খাঁচার মতো অংশটাকে বলতেছি আমরা কি রে বক্ষ পিঞ্জর। এখানে অস্থি আছে কয়টা 25টি, তাহলে 25 আর 26 হলো 51, 51 আর 29 কত হইলো 80। কারণ এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত যাব, আগে এইদিকে চলে যাই উপাঙ্গীয়। উপাঙ্গের মধ্যে আমরা প্রথমে যে এই যে উপরের দিকে যে দেখতেছে এটা বলে ঊর্ধ্ব বাহু, এগুলোকে বলে ঊর্ধ্ব বাহু। কি বলবো আমরা এটাকে ঊর্ধ্ব বাহু। এই ঊর্ধ্ব বাহুতে অস্থি আছে 60টা, কয়টা 60টি। এবং এই ঊর্ধ্ব বাহু আমাদের বডির এই যে বক্ষ পিঞ্জরের সাথে কানেক্টেড যে একটা চক্রের মাধ্যমে তাকে বলা হয় কি রে বক্ষ অস্থি চক্র। কি বলি বক্ষ অস্থি চক্র। এই বক্ষ অস্থি চক্র কোনটাকে বললাম বুকের সাথে বাহুকে কানেক্ট করছে, এখানে দুইটা অস্থি আছে, এদেরকে বলা হচ্ছে কি রে বক্ষ অস্থি চক্র। এইদিকে দুইটা, এইদিকে আছে কয়টা দুইটা, কয়টা হইলো 4টি, কয়টা রে 4টি। তাহলে এই যে আমাদের নিম্ন পথ এটা তো দেখানো যাইতো না, ঠিক আছে। তাহলে কি রে এটা হলো নিম্ন বাহু। এখানে পাবো আমরা কয়টা রে 60টি, কয়টা 60টি। এবং এই নিম্ন বাহু আমার বডির সাথে যে অংশটা দ্বারা যুক্ত আছে এই জায়গাটাতে এটা বলা হয় শ্রোণী অস্থি চক্র। কি বলা হয় এটাকে শ্রোণী অস্থি চক্র। এখানে আছে কয়টা নরমালি হচ্ছে 6টা, কিন্তু ওই যে বললাম ইউনাইট হয়ে কয়টা হয়েছে 2টা, তাহলে কয়টা হলো 2। তাহলে দেখো 60 60 120 আর 124 আর 2 কত রে 126, একটা বাংলা একটা ইংলিশ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি মেইন ফাংশন, এটা আমাদের মেইন জিনিস। এখন আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে অংশে চলে যাব। তাহলে আমরা প্রথমে আসি কোথায় করোটি নিয়ে, কোথায় রে এটা বুঝছো তো নাকি। তাহলে এবারে আমরা যাব করোটি। করোটি এখানে কয়টা অস্থি আছে 29টি, কয়টা রে 29টা, ঠিক আছে। তাহলে তোমাকে আমি আগে বলছি করোটি কোনটা, আমাদের এখান থেকে শুরু করে ঘাড়ের উপর থেকে শুরু করে উপরে যে বল আকৃতির অংশটা আছে সেটাকে বলতেছি আমরা কি করোটি। এই করোটিকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করছি। 1 নম্বরে যে করোটিকা, 1 নম্বরে কি বললাম করোটিকা। 2 নম্বরে আসবো এই করোটিকাতে পাবো আমরা 8টি। 2 নম্বরে আসবো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। এখানে আছে কয়টা 14টি, শালা বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, ঠিক আছে। কয়টা রে 14টি। এরপরে আসবে আমরা কর্ণাস্থি। কর্ণাস্থি, কর্ণাস্থি মানে কি রে কানের ভিতরে আমার কতগুলা কি আছে অস্থি আছে, এগুলাকে বলতেছি আমরা কি কর্ণাস্থি। কর্ণাস্থি আছে কয়টা 6টি। আর লাস্ট একটা আছে হাইওয়েট, হাইওয়েট। এই হাইওয়েট আছে কয়টা 1টি, কয়টা 1। তাহলে দেখো 8 আর 14 যোগ করলে 22, 22 6 28, 28 আর একে কত 29। এখন আমরা আসি এইটা নিয়ে আলোচনা করোটিকা কি, ঠিক আছে। মনে রাখবা আমাদের মস্তিষ্ককে আবৃত করে রাখছে যে অংশটুকু, এই অংশটুকু আমার কি করোটিকা। অর্থাৎ আমার এই যে দেখো চোখের এখান থেকে শুরু করে এমনি করে যাবে কানের উপর দিয়ে এই পর্যন্ত আমার আসবে। এই উপরের যে ছাদটা আছে মাথার ছাদ, এই ছাদটাকে বলতেছি আমরা কি করোটিকা। এই করোটিকাতে অস্থি আছে কয়টা 4টা। এখন তুমি আমার সাথে সাথে দেখবা, সরি 8টি বাংলায় লিখছিলাম,
ঠিক আছে, দেখো এখানে কেমনে তুমি হিসাব করবা 8টি। তোমার হাতগুলো ধরে আমি আগে নামগুলো লিখে ফেলি, তারপরে বুঝাচ্ছি। 1 নম্বরে আসি আমরা ফ্রন্টাল। ফ্রন্টাল কয়টা? 1। 2 নম্বরে যে প্যারাইটাল, কি রে? প্যারাইটাল, নামগুলো একটু দেখে নাও। প্যারাইটাল হচ্ছে কয়টা? 2। তারপরে 3 নম্বরে যে টেম্পোরাল। টেম্পোরাল, টেম্পোরাল হচ্ছে কয়টা? 2টা। 4 নম্বর অক্সিপিটাল। অক্সিপিটাল, এই অক্সিপিটাল আছে 1টা। 5 নম্বরে যদি আমরা আসি, সেটা হচ্ছে কি আমাদের এথমোয়েড 1টা, আর একটা হচ্ছে স্ফেনোয়েড। স্ফেনোয়েড কয়টা? 1টা। তাহলে 8টা হয়েছে। দেখো এখান থেকে অনেক কথা আছে, তুমি নামগুলো তো একবার রিডিং দিয়ে দিবা। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এথমোয়েড আর স্ফেনোয়েড। এখন তুমি দেখো কোনটা ফ্রন্টাল। ফ্রন্ট মানে কি? সামনে। আমরা একদম সামনের দিকে যে চ্যাপ্টা অস্থিটা আছে, যেটা আমার কপাল নির্মাণ করছে, ঠিক আছে? আমার ফাটা কপাল বলে সবকিছু এদিক দিয়ে খেয়ে যায়, বের হয়ে যায়, ঠিক আছে? এইটাকে বলতেছি আমরা কি? ফ্রন্টাল। ফ্রন্টাল থেকে শুরু করে হাত দিয়ে আমি এই সাইডে দেখি, এইখানে একটা, এখানে একটা, এটাকে বলতেছি আমরা কি? প্যারাইটাল। প্যারাইটালের পরে আমার ভুটি আঙ্গুল মানে বৃদ্ধ আঙ্গুলে যে জায়গায় ঘোরাঘুরি করতেছে, এটার নাম কি? টেম্পোরাল। কতটা ক্লিয়ার? আর বাকি দিকে যে অংশটুকু পড়ে আছে, এটা হচ্ছে কি? অক্সিপিটাল। তাহলে কি হলো? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, আর কি পিছনের দিকে অক্সিপিটাল। তাহলে কয়টা গেল? এখন দেখো এখানে হিসাব করো। ফ্রন্টাল 1টা, আমি দুই দিকে 2 হাত দিয়ে ধরছি। প্যারাইটাল 2টা। তাহলে টেম্পোরাল কয়টা? এদিকে একটা, এদিকে একটা, 2টা, আর পিছনে একটা অক্সিপিটাল। এরপরে দেখো আমার 2 চক্ষু যেখানে সে মিলিত হইছে, এটার নাম হচ্ছে এথময়েড। 2 চক্ষু যেখানে সে মিলিত হইছে, এটার নাম হচ্ছে কি? এথময়েড, এই জায়গাটাতে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পাখির ডানার মতো অস্থি আছে। কিসের মতো? পাখির ডানা। তাকে বলা হচ্ছে কি? স্ফেনোয়েড। তাহলে বুঝছো কি? এখান থেকে দেখো এক্সট্রা এমসিকিউ কি আসবে তোমার। এক্সট্রা এমসিকিউ এর মধ্যে যদি বলা হয়, এখানে দেখো জোড়া অস্থি কোনটা? করোটিকার, প্যারাইটাল আর টেম্পোরাল। বাকি সবাই হচ্ছে কি? বিজোড় অস্থি। তাহলে এই করোটিকার 8টা অস্থির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? সবচেয়ে বড় হচ্ছে কোনটা রে? প্যারাইটাল। এবং ছিদ্রযুক্ত অস্থি আছে একটা, ছিদ্রযুক্ত একটা, মাঝখানে একটা ছিদ্র, অক্সিপিটাল। ছিদ্রযুক্ত মানে ধরো অক্সিপিটাল অস্থিটা যদি এরকম করে দেখাই, আসলে ছবিতে দেখানো পসিবল, এই বাস্তবে তো দেখানো পসিবল। আমি আনছি আজকে হাড্ডি গুলা এরকম করে পিছনের দিকে গিয়ে এখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা দিয়ে অক্সিপিটাল, এই ছিদ্রটা দিয়ে আমাদের মস্তিষ্ক নিচের দিকে মেরুদণ্ড হয়ে নামছে, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে ফোরামেন অফ ম্যাকনাম। এটার নাম কি রে? ফোরামেন ম্যাকনাম। তাহলে তোমাদের যে প্রশ্ন আছে যে ছিদ্রযুক্ত অস্থি কোনটা করোটিকার মধ্যে, তখন তুমি বলবা কি রে? অক্সিপিটাল। অক্সিপিটালের ছিদ্রটার নাম কি? ফোরামেন ম্যাকনাম। ক্লিয়ার? তোমরা যে ছকটা দেখবা, ছকটা তোমাদের বই একটা ছক আছে না, এটা দিয়েই সব পড়া হয়ে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার যাবো আমরা মুখমণ্ডলীয় অস্থি। তাহলে মুখমণ্ডলীয় অস্থি কয়টা? 14টা। তুমি এখন তোমার এই যে দেখো আমার ফেস গঠন করছে যে অংশটুকু, এই ফেস অংশ গঠন করছে যে অংশটুকু, এটাকে বলতেছি আমরা কি? মুখমণ্ডলীয় অস্থি। এই অংশটুকুতে আমার অস্থি আছে 14টা। কয়টা? 14টা। কারণ কি কি আছে? প্রথমে দেখো, তোমরা উপর থেকে নিচের দিকে আসো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। একদম উপরের চোখ যার ভিতরে ঢুকানো আছে, এই যে এই 2টা অংশের মধ্যে ঢুকানো আছে না, এটার নাম হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। এটার নাম কি রে? ল্যাক্রিমাল। মনে রাখবা, ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অশ্রু খরিত হয়। তাহলে অশ্রুর সাথে রিলেটেড কে? চোখ। তাহলে চোখ যার উপরে বসানো আছে তার নাম হচ্ছে কি? ল্যাক্রিমাল। কয়টা? 2টা, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে? এই ল্যাক্রিমালে বলে দেখো আমার নিচে এখানে নাক আছে না, এদিকে নাকের ছাদ গঠন করছে একটা, এদিকে করছে একটা, এটার নাম হচ্ছে কি? নেজাল। এটার নাম কি রে? নেজাল। তাহলে নাকের সাথে রিলেটেড হচ্ছে কি? নেজাল। কয়টা? 2টা। নেজালের এই ছাদ ছাড়াও এখানে দেখবা দেওয়ালের মতো 2টা অস্থি ভাবে দাঁড়ানো করা থাকে, তাদের নাম হচ্ছে কি? ইনফিরিয়র নেজাল কঙ্কা। ইনফেরিয়র নেজাল কঙ্কা। এটাও কয়টা? 2টা। এবারে দেখো নাকের আমার 2 সাইড, এখানে একটা উঁচা অস্থি আছে, এখানে একটা কি রে? উঁচা আছে। আমার গালের উপরে এই যে অংশটা মোটা মোটা, তোমার পাইতা না বেটা, তোমার তো সব মাংস। এই অংশটুকু, এই যে এইটা আর এটা হচ্ছে নাম কি? জাইগোমেটিক। আমরা যখন মেডিকেলে পড়ি তখন এরকম একটা ডায়লগ মারতাম, উষ্টা মারে ঘুষা মারে জাইগোমেটিক অস্থি ভাঙিয়ে দিব, ঠিক আছে? জাইগোমেটিক। কয়টা? 2টা। এখানে একটা, এখানে একটা। এর নিচে এই জায়গায় দেখো, আর এই ভাগ করলে এদিকে হচ্ছে উর্ধ্বচোয়ালে 2টা অংশ আছে। আর উর্ধ্বচোয়ালকে বলা হয় কি বলতো?
এই বেটারা ম্যাক্সিলা, ম্যাক্সিলা কয়টা আছে? দুইটা, এখান থেকে এইদিকে একটা, এখান থেকে এদিকে একটা। ঠিক আছে, কয়টা গেল তাহলে বলো তো? 5 দুগুনি 10। এরপরে যদি আসি আমরা ম্যান্ডিবল, ম্যান্ডিবল, তাহলে দেখো আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ইউ আকৃতির অস্থি আছে পুরাটাই, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে ইউ আকৃতির। হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যান্ডিবল। ম্যান্ডিবল থাকে কিন্তু একটা, ঊর্ধ্বচোয়াল দুইটা থাকলো, নিম্নচোয়াল থাকে কয়টা? একটা। ঠিক আছে, তাহলে কয়টা হইলো এখন পর্যন্ত? 11টা। এবার আমরা আসি প্যালেটাইন। 7 নম্বর আমরা কি পাবো? প্যালেটাইন, প্যালেটাইন। এখন ধরো ম্যাক্সিলা যেখানে শেষ হয়েছে, আমার দাঁতের মারি আছে না, এই একদম ছাদ, মানে আমার ভিতরে তালু, বুঝতে পারছি? এই তালুটাকে বলতেছি আমরা কি? প্যালেট। প্যালেটাইন কয়টা? দুইটা। বেটা তালু বেটা। এরপরে যেটা আছে সেটা ভুমার। লাস্ট হচ্ছে কি রে? ভুমার। ভুমার, ভুমার আছে কয়টা? একটা। আমার ঠিক নাকের এই জায়গাটাতে, বুঝতে পারছি, এই জায়গাটা থাকে ভুমার। তাহলে কয়টা হলো? 14 ক্লিয়ার। এটা কর্ণাস্থি। কর্ণ মানে কি? কান। এখন তুমি যদি কানের গঠনটা দেখো, কানের গঠনটা আছে এরকম, আমাদের এই যে একদম বাইরের দিকে এখানে একটা কানের পিনা। ঠিক আছে, এবার একটা ছিদ্রপদ আছে না, এই কানের পরে ছিদ্রপদটা গেলে কর্ণকুহর। এই কর্ণকুহরের পরে একটা পর্দা আছে যার নাম টিম্প্যানিক পর্দা। এই পর্যন্ত কানকে আমরা বলি বহিকর্ণ। এই বহিকর্ণের পরে 3টা হাড্ডি আছে, একটা হাতুড়ির মতো, একটা নেহাইয়ের মতো। নেহাই বুঝো? ওই যে তোমরা কামার দেখছো না, লোহা টোহা যে পুরে একটা হাত দিয়ে দিয়ে টানে, নিচে একটা কালা বাক্স দিয়ে বাঁধা আসে, আগুনটা যে জ্বলে, এটার নাম নেহাই। আর ঘোড়ার জিনের পাদানির মতো, পাদানি বুঝো না? ঘোড়ার জিনের পাদানি। মৌসুমী মুভি দেখছো না, বস্তির রানী? অমর সানি নায়ক। যেটা তুমি যেটা কথা বলছো বস্তির রানী সুরাইয়া। মৌসুমীর এক কথা শেষ, তুমি ঘোড়া চালাইতে হয়েছো নি, ঘোড়ারে চালায় টুকুস টুকুস করে, অনেক সময় দাঁড়ায় যায় না ঘোড়ার উপরে, দেখবে ওদের পা রাখার জন্য দুইটা ইয়া আছে, তার ভিতরে পা রাখে লোহার, ওইটার মতো দেখতে। ওইটার নাম হচ্ছে, দেখুন এই জায়গায় যে 3টা অস্থি, হাতুড়ির মতো অস্থিটার নাম হচ্ছে মেলিয়াস। চুপ করো, মেলিয়াস। নেহাইয়ের মতো অস্থিটার নাম হচ্ছে ইনকাস, আর এটার নাম হচ্ছে কি? স্টেপিস। আমাদের কানে, এক কানে কয়টা অস্থি আছে? 3টা। এই যে মেলিয়াস, ইনকাস আর কি রে? স্টেপিস। তাহলে মাথায় রাখবে একটা জিনিস, এই যে স্টেপিস আমাদের 206টা অস্থির মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট অস্থি। ঠিক আছে, সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্টেপিস। মানব দেহের সব থেকে ছোট অস্থির নাম হচ্ছে কি? স্টেপিস। তাহলে দেখো, এক কানে 3টা, আর এক কানে 3টা, মোট কটা হলো 6টা। লাস্ট যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে কি? হাইওয়েট। হাইওয়েট। হাইওয়েট হচ্ছে কোথায় থাকে বলো? আমাদের জিহ্বা আছে না, এই জিহ্বার একদম পিছন সাইডে, জিহ্বার পিছন সাইডে ঠিক এই জায়গাটাতে, এখানে হাইওয়েটটা দেখতে ইউ আকৃতির অস্থি। কার মতো? ইউ আকৃতি। তবে হাইওয়েটের শরীরের গঠনটা যদি আমরা দেখি, এরকম করে দেখবা, এরকম করে হাইওয়েট অস্থিটা দেখতে ঠিক এরকম ইউ আকৃতির। কারণ এই ইউ আকৃতির 2টা কাটা থাকে, ছোট 2টা কাটা থাকে, বড় কাটা থাকে কি? 2টা। এই জন্য দেখবা মুভিতে দেখবা গলা টিপে মারে না, এভাবে হাত দিয়ে গলা টিপলে মরবে না কিছু মনে করে, এমনি করে মানে হাইওয়েট অস্থি যখন এই 2টা কাটা একটা একটা সাথে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে, ও জীবন আর কি নিতে পারবে না, সাহায্য। সুতরাং কাউরে মারতে চাইলে এমনি করে মারতে যাবে না, এমনি করে। ঠিক আছে, হ্যাঁ, পরে আমার নামে মাথা টাটার কেস মাইরা দিও না। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা এক্সট্রা কিছু কথা বলি। শোনো, আমি এক্সট্রা কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বলছি করটিকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? প্যারাটাইন। কিন্তু ওভারঅল এখানে 29টা অস্থির মধ্যে সব থেকে বড় অস্থি হচ্ছে আমাদের ম্যান্ডিবল, সবচেয়ে বড়। তাহলে করটির মধ্যে সবচেয়ে বড় অস্থি কোনটা? ম্যান্ডিবল। কারণ দেখো সেই এখান থেকে শুরু করে পুরো অংশটা আসে, আবার কিরে এই পর্যন্ত গেছে। তাহলে করটির মধ্যে সবচেয়ে বড় অস্থিটার নাম হচ্ছে কি? ম্যান্ডিবল। এবং এই ম্যান্ডিবল আমাদের করটির মধ্যে একমাত্র নরনক্ষম অস্থি। তুমি মাথাকে নড়াইতে পারবা? মাথা নড়াইতে পারবা, ঠিক আছে, এই জায়গায় অস্থিগুলো নড়াইতে পারবা? পারো না, কিন্তু দেখো এটা
সব দিকে নড়াচড়া করা যায়। সুতরাং মনে রাখবা যে মানব এই করোটির মধ্যে একমাত্র নরম অস্থি হচ্ছে কোনটা? এই যে ম্যান্ডিবল। ঠিক আছে, আরেকটা এমসিকিউ যে বললাম যে আমাদের এই করোটির মধ্যে ইউ আকৃতির অস্থি কয়টা? দুইটা। এটা যে হাইওয়েট আর এটা যে ম্যান্ডিবল, এটাও কিন্তু কি ইউ আকৃতির অস্থি। তাহলে বলো করোটি সম্পর্কের কারণে সমস্যা আছে? পারবা? এই 29টা তোমাকে বলে রাখলাম, তোমাকে 206টা অস্থি পুরোটাই মুখস্থ রাখতে হবে। কোন সময় কোনটা থেকে প্রশ্ন আসে বলা যাবে না। ঠিক আছে, যেমন ধরো এখানে অধিকাংশই বিজোড় আর খালি দুইটা জোড় ছিল, তো এখানে অধিকাংশই জোড়, দুইটা খালি কি রে বিজোড়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে করোটিকার বিজোড় অস্থি কোনটা, আর মুখমণ্ডলের মধ্যে বিজোড় অস্থি কোনটা। এগুলো তোমাকে কিন্তু টেকনিক্যাল কিছু প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে গেল করোটিকা শেষ। কে বুঝছো বলো? করোটি শেষ। এখন আমরা যাবো মেরুদণ্ড। কোথায় পড়া বুঝছো তো এই পর্যন্ত? দেখো এগুলা কিন্তু রিডিং পড়ার কোনো দরকার পড়বে না আমি মনে করি। তুমি যদি ছকটা মুখস্থ করো সংখ্যা, যেটা রিডিং পড়বার দরকার পড়বে আমি তোমাকে এটা বলে দিব। ঠিক আছে, এবার চলে যাও আমরা মেরুদণ্ডে চলে যাচ্ছি। কোথায়? মেরুদণ্ড। তোমরা একটু ভালো করে এটা টপিকটাতে যাবা, এখানে ছকটাতে না থেকে কোথায় চলে যাবা? টপিকটাতে চলে যাবা। ঠিক আছে, মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে কোথায়? মস্তিষ্ক থেকে শুরু করে কক্সিস পর্যন্ত একটা আমাদের এস আকৃতির, কি আকৃতির? এস আকৃতির একটা অংশ আছে। আমি এখানে দাঁড়াই, দেখো এখান থেকে শুরু করে এদিকে বাঁকছে, আগে আবার এদিক দিয়ে এদিকে দিয়ে গেছে। ঠিক আছে, এরকম এস আকৃতির একটা এরকম একটা মানে কি অনেকগুলো অস্থির সমন্বয়ে একটা যে গঠিত হয় তাকে বলতে হবে কি মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের মধ্যে অস্থি আছে 26টি। কয়টি? কাদের ক্ষেত্রে? প্রাপ্তবয়স্কদের। কাদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রে কয়টা? শিশুদের ক্ষেত্রে থাকে 33টি। কয়টা রে? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 26টা, কিন্তু শিশুদের ক্ষেত্রে 33টা। এখন এদের গঠনগত ভিন্নতার কারণে আমরা এই মেরুদণ্ডকে আমরা আবার কয়টা রিজনে ভাগ করছি? 5টা অঞ্চলে ভাগ করছি। তুমি দেখো এটাকে আমরা কি বলি বলতো? আমাদের একদম লোকাল ভাষা এটাকে কি বলি? ঘাড়। ঘাড়কে আমরা কি বলে? এই সাইডটাকে কি বলে? ঘাড়। তাহলে দেখো ঘাড়, তাহলে এটাকে হচ্ছে এটাকে ভালো ভাষায় না ভালো ভাষায় কি বলে? এটাকে গ্রীবা। এই জায়গায় যে কশেরুকা গুলা থাকবে তাদেরকে বলে কি? গ্রীবা দেশীয় কশেরুকা। এগুলোর নাম কি পড়বে? গ্রীবা দেশীয় কশেরুকা। ওকে, তাহলে কি পাইলাম আমরা? গ্রীবা দেশীয়, বা এটাকে ইংরেজিতে বললে সার্ভাইকাল। কি বলি? সার্ভাইকাল। আর মনে রাখবা মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিকে আমরা বলি কশেরুকা। কি বলি রে? কশেরুকা। সার্ভাইকাল থাকবে 60টি। কয়টা? 60টি। এরপরে দেখো আমাদের এইখান এই ঘাড়ের পর থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা বলি কি? বুক বা বক্ষ। ইংরেজিতে এটাকে বলে কি? থোরাক্স। এটাকে কি বলা হয়? থোরাক্স। তাহলে এটাকে বাংলায় বললে বক্ষ দেশীয়, ইংরেজিতে বলে কি? থোরাসিক। কি বলবো? থোরাসিক। এই থোরাসিক আছে 12টি। কয়টা রে? কয়টা আছে? 12টা। তাহলে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতদূর পর্যন্ত পাঁজর আছে, মানে পাঁজর জয়টা, এদিকে 12টা পাঁজর, এদিকে 12টা পাঁজর, পিছনের দিকে সবাই কার সাথে যুক্ত? কশেরুকার সাথে। এই জন্য থোরাসিক কশেরুকা কয়টা? 12টি। ঠিক আছে, এরপরে দেখো আমার এটা কি উদর না? এই উদরের পিছনের দিকে যে কশেরুকা গুলো থাকবে তাকে বলে উদর দেশীয়, আর কি লাম্বার। অনেকে কোটি দেশীয় বলতে চায়, বা এটাকে বলি আমরা কি? লাম্বার। কয়টা? 5টি। ঠিক আছে, এরপরে আমাদের এই জায়গাটাতে দেখবা, এই জায়গাটাতে যেটার উপর আমরা বসি, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা বলি স্যাক্রাম। বাংলা কোনো নাম নাই, এটার ইংরেজি নাম কি? স্যাক্রাম। স্যাক্রাম থাকে শিশুদের ক্ষেত্রে 5টি। শিশুদের ক্ষেত্রে বেড়ে, আর বয়স্কদের ক্ষেত্রে এই 5টি মিলে হয়ে যায় কয়টি? 1টি। ওকে, এবং স্যাক্রামের মাথায় একটা কোকিলের ঠোঁটের মতো একটা অস্থি আছে। কিসের মতো? কোকিলের ঠোঁটের মতো অস্থি আছে। এটা বলে কক্সিস, বা অনেকে কক্সিস বলে। ঠিক আছে, এখানে থাকে 4টি শিশুদের ক্ষেত্রে, আর প্রাপ্তবয়স্ক অবস্থায় কি হয়? 1টি। ওকে, এখন তুমি যোগ করো তো। 7 আর 12 কত? 19। 19 5 24, 24 5 কত? 29, আর 4 33টা। কাদের ক্ষেত্রে? শিশু। আর এই যে 24 25 আর কি রে 26 কাদের? প্রাপ্তবয়স্ক। কে কে বুঝছো বলো? এখন এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। কি আসবে? সৃজনশীল। এই যে কশেরুকা গুলো আছে, একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো। আছে না একটা ছবি সাইডে দেখো, অপর পেজে আছে। ঠিক আছে, আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো, যেটা তোমার কিসে আসবে? সিকিউতে আসবে। কিসে আসবে?
সিকিউ আদর্শ কোষেরুকার গঠন। আগে মেরুদণ্ডের অস্থিগুলোর নাম বুঝছি, দেখো কি কি বললাম, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কি কক্সিস। এখন বলছে যে এখানে কিন্তু প্রত্যেকটাতেই এক এক ধরনের, আমরা আগে বলছি আকৃতির উপর ভিত্তি করে এদেরকে 5টা রিজনে ভাগ করা হয়েছে। এখন বলছে এদের মধ্যে আমরা থোরাসিক কোষেরুকাটাকে আমরা কি বলি, আদর্শ কোষেরুকা। এখন থোরাসিকের ভিতরে যে আদর্শ কোষেরুকা আবার অনাদর্শ আছে, এমনটা না যে সবাই আদর্শ। তো আমরা একটা ওভারঅল চিন্তা করে একটা কোষেরুকার গঠন বর্ণনা করব, ঠিক আছে। এখন যখন তোমরা মেডিকেলে উঠবা আমাদের মতো, তখন তুমি দেখবা থোরাসিকের ভিতরে টিপিক্যাল এটিপিক্যাল আছে, লাম্বারের মধ্যে টিপিক্যাল এটিপিক্যাল আছে, সার্ভাইকালের ভিতরে টিপিক্যাল এটিপিক্যাল, প্রত্যেকটা জায়গায় আদর্শ অনাদর্শ আছে। কথাটা বুঝতে পারছি? তো যখন মেডিকেলে উঠবা তখন এগুলা পরিণতি। এখন আমরা জাস্ট তোমাদের বেসিক অনুযায়ী, তোমাদের বই অনুযায়ী যে জিনিসটা দরকার, আদর্শ কোষেরুকার গঠন। আমি আগে বলতেছি এখান থেকে সিকিউ আসবে, এই জন্য টপিকটাই পড়াচ্ছি, ঠিক আছে। আদর্শ কোষেরুকার গঠন, সবাই ছবি আঁকবা, সবাই ছবি আঁকবা। আদর্শ কোষেরুকার গঠন। হ্যাঁ পাপিও শুনো, আগে একবার দেখে নাও, তারপর ছবি আঁকার সময় দিব না। আদর্শ কোষেরুকার গঠনে যদি আমরা বলতে যাই, মনে রাখবা এটা 2টা অংশ আছে। কয়টা অংশ? 2টা। একটা হলো সেন্ট্রাম, আর এটা বলা হয় কি রে, আর্চ। কয়টা অংশ আদর্শ কোষেরুকার গঠনে? 2টি প্রধান অংশ, 2টি প্রধান অংশ। এক নম্বর আছে সেন্ট্রাম, সাইডটা অফ করো, সেন্ট্রাম বা বডি। 2 নম্বর আছে কি রে, আর্চ। আমাদের কঙ্কাল ছিল, দাঁড়াতে দেখি আসেনি এখানে, বাইরে করা। শালারা চিল্লাই যাচ্ছে এখানে। মাইকটা গেছে নিরে। তাহলে দেখো আমি তোমাদের লাম্বার কোষেরুকা দিয়ে বুঝাচ্ছি, সবাই একটু সাইডটা অফ করি। আমি তোমাদের কি দিয়ে, লাম্বার, এটা আচ্ছা লাম্বার কেমনে চিনবা, লাম্বার সব থেকে বড়। আমাদের যতগুলো ইয়ে আছে 26টার মধ্যে লাম্বারের যে 5টা আছে, এটা হচ্ছে কি সব থেকে বড়। আর এটা হচ্ছে থোরাসিক, এটা হচ্ছে কি থোরাসিক। এগুলা কেমনে থোরাসিক কেমনে লাম্বার, এগুলা বুঝতে গেলে কি করতে হবে, মেডিকেলে পড়তে হবে, নাহলে জীবনে পারতা না। হ্যাঁ প্র্যাকটিক্যালি হইলে কি তুমি এমনি বাইরে করবা? তো এখন তো এটা হচ্ছে কি আমাদের লাম্বার কোষেরুকা। এটার একটা আদর্শ গঠন যদি চিন্তা করি, এটা মূলত এইভাবে থাকে, মানে তার এই যে বডির অংশ, এটাকে বলে সেন্ট্রাম বা বডি। মেইন অংশ যেটা সব থেকে বড়, এটা থাকে সামনের দিকে, আর এইগুলো থাকবে আমাদের কি পিছনে। তুমি নিজে চিন্তা করো, তোমার এই যে হাত যারা চিকনা পাকনা আছো, এই যে বাঁকাইলে এই জায়গায় মনে হচ্ছে কি খাটার মতো অংশ লাগতেছে না, পাকা কিরা কাটার মতো লাগতেছে না পিছনে, এই যে এই কাটাটা হচ্ছে কি পিছনের দিকে থাকে। তাহলে এই থাকে কিভাবে, এইভাবে সাইডটা অফ করি, এইভাবে থাকে। তো দেখো এটা যদি আমি এভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাম, আর এইদিকে যতগুলা বর্ধিত জিনিস দেখতেছো এদেরকে বলবো আমরা কি আর্চ। তাহলে মেইন পার্ট কয়টা, 2টা, এটা হচ্ছে সেন্ট্রাম আর এটা হচ্ছে কি আর্চ। এখন বলছে সেন্ট্রাম সম্পর্কে একটু ব্যাখ্যা যদি দেই, সেন্ট্রাম শক্ত, তারপর হচ্ছে এদের ভিতরে তোমরা যদি একটু কাছে এসে দেখো তাহলে দেখবে অনেকগুলো ছিদ্র যুক্ত, স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত, ঠিক আছে। কোন অস্থি? স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত। এই সেন্ট্রামের পরে একটা ছিদ্র আছে না, এটা হলো ভার্টিবাল ফোরামেন, এটার নাম কি ভার্টিবাল ফোরামেন। এরপরে দেখো এই দিকে যে আর্চ গুলো আছে, এইগুলো আর্চ গুলো আবার আলাদা আলাদা নাম আছে। তাহলে প্রথমে আসি 1 নম্বরে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, প্রসেস মানে বর্ধিত অংশ, ট্রান্সভার্স মানে কি রে, আনুভূমিক। দেখো তো এই দিকে আনুভূমিক বরাবর যে বর্ধিত অংশটা আছে তাকেই বলতেছি আমরা কি ট্রান্সভার্স প্রসেস। কথাটা বুঝতে পারছি, ট্রান্সভার্স প্রসেস। এরপরে দেখো এখানে তোমাদের এখন জিনিসটা বোঝানোর জন্য আর্টিকুলার প্রসেস,
2 নাম্বার পয়েন্ট আসবো কি আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস বলতে আর্টিকুলেট মানে কি সংযুক্ত করা। আর্টিকুলেট মানে কি যখন আমি এটার উপরে তাকাও সবাই, এটার উপরে যখন আমি আরেকটা কি করব যোগ দিব, দেখো এর যে অংশটা এটার সাথে সংযুক্ত অবস্থায় আছে, এই যে দেখো এই অংশটুকু যুক্ত না, এই যুক্ত অংশটাকে বলতেছি, এই যে উপরের এই বড় অংশটাকে বলতেছি আমরা কি আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস দুইটা আছে, উপরেরটার নিচের দিকে থাকে, তাহলে দেখো উপরেরটার নিচে থাকে, এটা গেল ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচেরটার উপরের দিকে থাকে। এক কথা শেষ, একটাতেই দুইটা থাকে, উপরে থাকে সুপিরিয়র আর এই যে নিচে থাকে ইনফিরিয়র। তাহলে আর্টিকুলার প্রসেস কয়টা? দুইটা, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং কি রে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এবং এই সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের পিছন দিকে দেখো এটা কাটার মতো অংশ, স্পাইন মানে কাটা, স্পাইন মানে কি এই স্পাইন কাটার মতো অংশটা বলা হয় স্পাইনাল প্রসেস। স্পাইন বানান কি স্পাইনাল প্রসেস, শালারা মনে করছে আমি পারি না, ঠিক আছে স্পাইনাল স্পাইনাস সেমি কথা, ঠিক আছে স্পাইনাস প্রসেস বা স্পাইনাল প্রসেস। এখন বলছে এখানে আরো দুইটা জিনিস আছে, দেখো আমাদের আর্টিকুলার প্রসেস এবং বডির জায়গায় এখানে একটা অংশ আছে না স্লপ, এই অংশটাকে বলা হয় কি পেডিকল। তাহলে 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টটা বললাম সরি এটা লেমিনা, লেমিনা, আর এটা পাবো পেডিকল, পেডিকল। এখন ভালো করে বুঝো প্রত্যেকটা জিনিস, একটু নামগুলো লিখছি তো, এখন দেখো তুমি সেন্ট্রাম আর্টিকুলার ফোরামেন, উপরের দিকে আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, কাটার মতো অংশটা কি হচ্ছে স্পাইনাল প্রসেস, দুই দিকে যে ট্রান্সভার্স অনুভূমিক বরাবর থাকে ট্রান্সভার্স প্রসেস। এখন বলছে আর্টিকুলার প্রসেস এবং বডির মাঝখানে যে জায়গাটা আছে তাকে বলতেছি আমরা ল্যামিনা, এবং এই যে স্পাইনাল প্রসেসের এই জায়গাটা স্লপ আছে না, এটা স্লপ, এই স্লপ জায়গাটাকে বলতেছি আমরা কি পেডিকল। ক্লিয়ার? এখন তোমাকে ছবি আঁকতে হবে অবশ্যই, তখন তুমি ভাবে আঁকবা, এরকম করে কিডনি শেপ দিবা, কোন শেপ কিডনি শেপ, এরকম করে। এটার নাম কি সেন্ট্রাম, এটার নাম কি রে সেন্ট্রাম, বুঝতে পারছি? এরপরে দেখো এরকম করে আমাদের কতগুলো অংশ বর্ধিত অংশ আছে, এখানে কি ছিল ছিদ্র ছিল, এটার নাম কি রে ভার্টিব্রাল ফোরামেন, ফোরামেন। এটার নাম কি স্পাইনাল প্রসেস, স্পাই প্রসেস। এটার নাম কি রে ট্রান্সভার্স প্রসেস। হ্যাঁ, আর এই ট্রান্সফার প্রসেস এবং বডির মাঝখানে যেটা আছে এটার নাম হচ্ছে কি ল্যামিনা, আর ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাল প্রসেসের মাঝখানে যে জায়গাটা আছে তার নাম হচ্ছে কি পেডিকল। আন্ডারস্ট্যান্ড? ইজি না? ছবি আঁকা জাস্ট এইভাবে ছবি আঁকবা আর 1 লাইন 2 লাইন করে কি করে দিবা লিখে দিবা, ঠিক আছে? আর আমার বইটা যত সুন্দর করে সাজায় দিছি, বইটা কিনে নিবা সবাই। আর্টিকুলার প্রসেস এখানে দেখাতে পারবো না তুমি, ঠিক আছে? তুমি লেখার সময় ব্যাখ্যা দিয়ে দিবা আর্টিকুলার প্রসেসে, কিন্তু এখানে তুমি দেখাইতে পারবে না, কারণ 3D ছবি আঁকা একজনের পক্ষে পসিবল না। কথা বুঝতে পারছি? খাতায় অ্যাটলিস্ট, ঠিক আছে? বুঝছো বলো? তাহলে আমরা আদর্শ কশেরুকার গঠন করে ফেললাম। এবার আমরা যাবো বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে কয়টা অস্থি আছে রে? 25টা। বক্ষপিঞ্জরে কয়টা অস্থি আছে? 25টা। বক্ষপিঞ্জর, এই বক্ষপিঞ্জরে কয়টা অস্থি আছে? 25টা। পাপিও অন্তু কথা বললো না বেটা, বক্ষপিঞ্জরে অস্থি আছে কয়টা? 25টা। এই 25টার মধ্যে একদম মিডিল বরাবর, এটা আমাদের যদি বক্ষ হয়, এই অংশটুকু বরাবর একটা চ্যাপ্টা অস্থি আছে, এই চ্যাপ্টা অস্থির নাম হচ্ছে স্টার নাম। এর নাম কি রে? স্টার নাম, স্টার নাম। বক্ষপিঞ্জরে একদম এই বরাবর যে চ্যাপ্টা অস্থিটা আছে এটার নাম কি স্টার নাম। এই স্টার নাম এর আবার 3টা পার্ট, কয়টা পার্ট? 3টা। তোমাকে ভালো করে পড়তে হবে স্টার নাম নিয়ে, ভালো করে। একদম উপরের দিকে একটা 3 কোণাকার অংশ আছে, এটার নাম হচ্ছে মেনুব্রিয়াম। এটার নাম কি মেনুব্রিয়াম। মেনুব্রিয়ামে
এই জায়গায় একটা খাঁজ আছে, একটা খাঁজ, এখানে আরো একটা খাঁজ, একদম মাঝ বরাবর যে খাঁজটা আছে তার নাম জুগুলার নস, আর এই দুটাকে বলা যায় ক্লাভিকুলার নস। কেন? ক্লাভিকল গিয়ে আমার এই জায়গায় কি হয়, যুক্ত থাকে। তো এগুলো এখন দেখাইতে পারবো না, কারণ আমার কাছে হাড্ডি উড্ডা নাই। এরপরে দেখো এখানে কতগুলো এরকম 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 করে অংশ আছে, আরেকটা অংশ, এটার নাম হচ্ছে কি রে, দেহ বা বডি। এর নাম কি, দেহ বা বডি। এবং এর একদম নিচের প্রান্তে আরো তিন কোণা একটা ছোট্ট অস্থি আছে, যার নাম কি জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস। তাহলে স্টারনামের কয়টা অংশ রে, তিনটা। উপরের দিকে এই জায়গায় একদম এখানে দেখো, এখান থেকে শুধু এই পর্যন্ত এটা বলে কি, কিটা মেনুব্রিয়াম। এদিকে নিচে আছে একদম, এই যে এখানে বলে কড়ি পড়ে গেছে, বলে না কড়ি পড়ে গেছে, তোমার এরকম বলেনি, কড়ি পড়ে গেছে। এই জিফয়েড প্রসেসটা নিচে যদি থাকে, এটা আমাদের গ্রামের ভাষায় বলে কড়ি পড়ে গেছে। নাহলে কড়ি পড়ে গেলে নাকি বাচ্চার মোটা টোটা হয় না, পরে সকাল ভোরে ভোরে করে কি করার লাগে, যে খালি মুখে ওটা সাড়ে সাড়ে উঠে যাওয়া লাগে, ঠিক আছে কিনা? এই হচ্ছে অবস্থা, বাচ্চাদের স্বাস্থ্য স্বাস্থ্য না হইলে এরকম করা লাগে। হ্যাঁ, এখন দেখো, তাহলে আমরা স্টার্নামের কয়টা পার্ট পাইলাম রে, তিনটা, মেনোব্রিয়াম, বডি এবং কি জিফয়েড প্রসেস। তবে শুনো, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যে একটা প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে তিনটা পার্ট আলাদা আলাদা থাকে। কটা পার্ট আলাদা আলাদা থাকে? তিনটা পার্টি কি থাকে, এইটা আর এটার সাথে যুক্ত হয় 25 বছর বয়সে। কত বছর? 25। আর এটার সাথে এটা যুক্ত হয় 40 ইয়ার বয়সে। ঠিক আছে, তাহলে তোমাদের কারে এখনো কি হয় নাই, যুক্ত হয় নাই? আমার মনে হয় একটা হয়েছে। ঠিক আছে, এবার দেখো কি বলছি। তাহলে স্টারনামের ইম্পর্টেন্স কি বলো তো? বেটা, স্টারনামের ইম্পর্টেন্স কি? তোমরা সবাই অনেকেই শুনছো যে আমরা বোন মেরু ট্রান্সপ্লান্ট করি না, ক্যান্সার ট্যান্সার হলে কি বোন মেরু ট্রান্সফার করতে হয়, এইখান থেকে বোন মেরু বের করা হয়, এই মেনুব্রিয়াম থেকে ইনজেকশনের মাধ্যমে টেনে কি করা, বের করা হয়, বোন মেরু বের করা হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে এটা। স্টারনাম থেকে এইটুকু জানলেই হবে, তিনটা পার্ট এমসিকিউ এর জন্য আসবে, মেনুব্রিয়াম, বডি এবং কি রে, জিফয়েড প্রসেস। কারণ বডিটা একদম করে খাস খাস করে দিছি কেন, কারণ দুই দিক থেকে আমাদের রিবস গুলা গিয়ে আসে, এখানে কি হয়, যুক্ত হয়। কথাটা বুঝছো কি? গেল গা। এবার আসো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি রে, পরশুকা। পরশুকা অথবা ইংরেজিতে বললে কি বলবো রে, রিবস। এটা হচ্ছে আমাদের শরীরের রিবস, পাঁজর। এরকম করে পিছন দিক থেকে এটা সামনের দিকে আসে। এটা আমার থেকে একটু ছোট ছিল মনে হয়। ঠিক আছে, তাহলে এই যে রিবসটা দেখতেছো, এই রিবসটারও দুইটা অংশ, এটা থেকে ইন্ট, আর মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় শ্যাফট বা দেহ, এটা বলে মাথা। এখন এগুলো তোমরা বুঝার দরকার নাই। মাথাতে ক্যাপিচুলাম আছে, মানে গর্ত আছে, এটা বলে ক্যাপিচুলাম। তারপরে এখানে আছে গ্রীবা, গ্রীবার পরে এখানে একটা উঁচু অংশ আছে যার নাম টিউবার কল। কি নাম এটার নাম? মানে টিউমার থেকে, টিউমার মানে কি, ফুলে উঠছে, হাড্ডিটা এখানে ফুলে উঠছে, হাড্ডির টিউমার আমরা কি বলবো, টিউবার কল। ঠিক আছে, আবার ভাইবো না যেটা টিউমার, এমনি এমনি বড় হওয়া উঁচু অংশ। ঠিক আছে, একটা রিবসের কি হইলো, এরকম করে যদি দেখি, প্রথমে তার দুইটা ফ্যাসেট থাকবে যার নাম হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের পর একটা সংকীর্ণ এরিয়া আছে যার নাম হচ্ছে কি রে, মস্তক, এতটুকু গ্রীবা, এর নাম কি, গ্রীবা। গ্রীবার পর একটা উঁচা অংশ আছে, এই উঁচা অংশটার নাম বলবো কি রে, টিউবার কল। তারপরে এটাকে বাঁকানো একটা অংশ আছে যার নাম হচ্ছে কি, শ্যাফট। কথাটা বুঝতে পারছি? এটা হলো কি মস্তক, এবারে গ্রীবা, এটার নাম কি রে, টিউবার কল। আর এখান থেকে পর্যন্ত পুরোটা হচ্ছে কি, শ্যাফট। বুঝতে পারছি? আর শেপটা একটু কি বাঁকানো। তবে মাথায় রাখবে একটা জিনিস, যে আমাদের এটা পিছনের দিকে কার সাথে যুক্ত থাকে, মেরুদণ্ডের সাথে এইভাবে যুক্ত থাকে। আমাদের ক্যাপিচুলামটা যুক্ত থাকে বডির সাথে, আর আমাদের টিউবার কলটা থাকে ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত। এবং মনে রাখবা, পিছনের দিক থেকে সামনের অংশটা 2.5 ইঞ্চি নিচে থাকে। কথা বুঝতে পারছি? 2.5 ইঞ্চি না, 2.5 সেন্টিমিটার নিচে। মানে এটা একদম ডিরেক্ট এই বরাবর থাকে না, এটা কি থাকে, কতদিন পরে ছিলাম না, একটু নিচে থাকে, যে শ্বাস ও শ্বাসক্রিয়াতে নিচে থাকে। ওকে, কে বুঝছো বলো? তাহলে এখান থেকে ইংরেজি বলতেছি, এমসিকিউর অনেক প্রশ্ন আছে। রিবস কে আমরা 3 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে প্রকৃত অথবা ট্রু রিবস। ট্রু মানে ঠিক আছে, ট্রু রিবস। এখন ট্রু মানে কি, প্রকৃত। কাদেরকে আমরা প্রকৃত রিবস বলবো? মনে রাখবা, যেই রিবস গুলা সরাসরি আসে স্টার নামের সাথে যুক্ত হয়,
যে রিপস গুলো কি রে সরাসরি স্টারনামের সাথে যুক্ত হয় তাদেরকে বলে ট্রু রিপস। আর ট্রু রিপস হচ্ছে কয়টা? 1 থেকে 7 জোড়া। 1 থেকে 7 জোড়া। 7 জোড়া কেন বললাম? এদিক থেকে এদিক থেকে 1 2 3 4 5 এখানে আসে কি 7 নাম্বারটা। কথাটা ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে কি সরাসরি স্টার নামের সাথে যুক্ত। যারা সরাসরি স্টার নামের সাথে যুক্ত তাদেরকে বলা হচ্ছে কি ট্রু রিপস। আর এদেরকে রে অপ্রকৃত বা ফলস রিপস। ফলস রিপস কাকে বলতেছি? যে যারা সরাসরি স্টার নামের সাথে যুক্ত না। কারণ আমি তোমাদের একটা ছবি দেখাই বইয়ের ভিতরে, দেখো তোমাদের একটা পক্ষপিঞ্জরের ছবি আছে না? এখানে তোমরা দেখো সবাই, এখানে আমাদের 1 2 3 4 5 6 7 সরাসরি স্টার নামের সাথে যুক্ত হয়েছে। এরপরে 8 9 10 এরা দেখো আগে নিজেদের মধ্যে যুক্ত হয়েছে, তারপর 7 সাথে যুক্ত হয়েছে। 7 আসে স্টার নামের সাথে যুক্ত হয়েছে, দেখছো নি? 8 9 10 আগে কার সাথে যুক্ত হয়েছে? নিজেদের মধ্যে। নিজের মধ্যে একটা আবার আসে কার সাথে? 7 সাথে যুক্ত। 7 গিয়ে তারপর স্টার। তাহলে এদেরকে বলা হচ্ছে কি ফলস রিপস বা অপ্রকৃত রিপস। তাহলে এদের হচ্ছে কে কে? 8 9 10। আর এটা হচ্ছে ফ্লোটিং রিপস। ফ্লোটিং রিপস বা ভাসমান, অর্থাৎ এরা স্টার নামের সাথে যুক্তই না। এরা স্টার নামের সাথে কি রে এই দিক থেকে এইভাবে এরকম করে আসে, দেখা যাচ্ছে এরকম করে আসে। তাহলে রিপস ফ্লোটিং রিপস কয়টা? 2টা, 11 এবং 12। কেন এদেরকে ফ্লোটিং রিপস বললাম? আর এরা স্টার নামের সাথে যুক্ত না। ঠিক আছে, এরা স্টার নামের সাথে কিনারে যুক্ত না, এদের নাম বলছে কি ফ্লোটিং রিপস বা ভাসমান রিপস। ক্লিয়ার? মানে ঢুকছে? এখন তাহলে আমরা এখান থেকে আমাদের এইটুক এমসিকিউ সিকিউ অথবা এখান থেকে সিকিউ আসার মতো অবস্থা নাই, বলা যায় না বাই চান্স যদি আছে আমার কি বলে রে পুরস্কার গঠন আলোচনা করো তাহলে তুমি এটা লিখতে পারবা। ঠিক আছে? কে বুঝছো? অ্যাঙ্গেল মানে কি বেটা? অ্যাঙ্গেল মানে কোণ বাঁকানো। এই যে বাঁকানো অংশটাকে বলতেছি আমরা অ্যাঙ্গেল। এখানে একটা বাঁকানো অংশ, এটাকে বলতেছি আমরা কি অ্যাঙ্গেল। তাহলে পুরস্কারের অ্যাঙ্গেল কয়টা? 2টা। কয়টা অ্যাঙ্গেল? এখানে একটা, এখানে আর একটা। অ্যাঙ্গেল কয়টা? 2টা। আন্ডারস্ট্যান্ড? কে কে বুঝছো? কি রিডিং পড়ানো লাগবো? তাহলে আমাদের অক্ষীয় কঙ্কালের যে 3টা পার্ট আছে কি কি বললাম? করটিকা, মেরুদণ্ড আর হচ্ছে বক্ষ পিঞ্জর শেষ। তাহলে রিপস কয়টা আছে? 12 জোড়া। তাহলে 12 2 গুণা 24 আর স্টার নামে একটা কত হইলো? 25। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? এবার চলে যাচ্ছে আমরা কোথায়? তাহলে উপাঙ্গীয়। উপাঙ্গীয় আমরা কাকে বলতেছি? ওই যে একটু আগেই বলছি যে আমাদের আরামে দাঁড়াইলে হাতি উড়াই যদি দেই তাহলে বাইরের সাইডে যে জিনিসগুলো থাকতেছে তাদেরকে বলতেছি আমরা কি উপাঙ্গীয়। উপাঙ্গীয়ের মধ্যে আমরা প্রথমেই আসি যেটা সেটা হচ্ছে কি বক্ষ অস্থি চক্র। এই বক্ষ অস্থি চক্রতে কয়টা অস্থি ছিল? 4টা। কয়টা রে? 4টা আমরা পড়বো না, আমরা পুরো 2টা। এক সাইডে আলোচনা করলে অপর সাইডে আমার আলোচনা এমনিতেই হয়ে যাবে। ওটা ঝান্ডুবাম লাগাই দিব চোখে। চুপ। তাহলে আমরা একদিকের সাইডটা হিসাব করি কয়টা? 2টা। একদিকের সাইডে কয়টা? 2টা। একটার নাম হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকল। এই ক্লাভিকলের মেয়েদের ক্ষেত্রে নাম হচ্ছে বিউটি বোন। বিউটি বোন। যেই মেয়েদের নাকি ক্লাভিকল উঁচা সেই মেয়ে নাকি দেখতে সুন্দর। কারণ আমার মানুষের টান দিয়ে দেখতে যায় না বাদন বাইর একদম। ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে কি বলা হয়? কলার বোন। ছেলেদের ক্ষেত্রে কি বলা হয় রে? কলার বোন। কেন এটাকে কলার বোন বলতেছি? আমাদের শার্টের কলার কি থাকে? ওই জায়গায় থাকে, এই জন্য নামটা করছে কি কলার বোন। আর মেয়েদের ক্ষেত্রে কি বিউটি বোন। কেন? যেই মেয়ের হচ্ছে ক্লাভিকল উঁচা সেই মেয়ে দেখতে সুন্দর হয়। হ্যাঁ, চুপ চুপ, আজ এটা কথা বলবো না। আর ছেলেদের সৌন্দর্য নির্ধারণ করা কপালের এই জায়গায় গ্লেবেলা, যার এই জায়গায় গ্লেবেলা উঁচা সেই ছেলে নাকি দেখতে সুন্দর হয়। আমি তো সুন্দরী। রাস্তা করে রাখছি। হইছে, চুপ করো। আজ এটা মাত মাইতো না। এখন কি বলতেছি? ক্লাভিকল। ক্লাভিকলের আবার একটা নাম কি?
বিউটি বোন আর কি রে কলার বোন। ক্লাভিকল যদি আমরা দেখি, ক্লাভিকলটা দেখতে ঠিক এরকম, এই সাইডটা লক্ষ্য করো, এটা একটা হচ্ছে এরকম এন্ড আছে, গোলাকার এন্ড, ঠিক আছে, এরকম করে একটা বাঁকানো অংশ, বাঁকানো অংশের পরে এদিকে একটা আছে কি চ্যাপ্টা এন্ড আছে, ঠিক আছে, কথাটা বুঝছো কি? এই গোলাকার অংশটা আমাদের কার সাথে যুক্ত থাকে, আমাদের স্টারনামের সাথে, এটা হলো স্টারনাল এন্ড, এটাকে বলা কি স্টারনাল। এগুলা মুখস্থ করার দরকার নাই, এগুলো জানার দরকার নাই, জাস্ট এখান থেকে জানবা যে ক্লাভিকল আছে, ঠিক আছে। স্টারনাল এন্ড মানে কি রে প্রান্ত, এটা হলো কি অ্যাক্রোমিয়াম প্রান্ত, কারণ এটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ামের সাথে যুক্ত থাকে। আর মাঝখানে অংশটাকে বলবো আমরা কি শ্যাফট, ঠিক আছে, মাঝখানে অংশটাকে আমরা বলবো কি শ্যাফট। এখন এখান থেকে এটা জানার দরকার নাই, আর তোমার বইয়ের থেকে বেশি যদি আছে একটা লাইন আছে, সেটা কি এটা দুইটা ইটালিক এফ অক্ষরের মতো, কার মতো ইটালিক এফ, এই যে ইটালিক এফ অক্ষরের মতো, ঠিক আছে। কিন্তু তোমাকে অবশ্যই একটা জিনিস জানতে হবে, যেটা মেডিকেলে একবার প্রশ্ন আসছিল, ঠিক আছে। দেখো আমরা সবাই জানি প্রত্যেকটা অস্থির ভিতরে একটা কি আছে, ফাঁকা জায়গা আছে, যাকে বলে কি অস্থি মজ্জা। একমাত্র ব্যতিক্রম ক্লাভিকলের ভিতরে কোনো অস্থি মজ্জা নাই। দেখো ক্লাভিকলের কিছু ব্যতিক্রম বৈশিষ্ট্য, ব্যতিক্রম লিখে রাখবা, ব্যতিক্রম বৈশিষ্ট্য কি কি? একমাত্র আনুভূমিক অস্থি, আনুভূমিক অস্থি, একমাত্র আনুভূমিক অস্থি বলতে কেন বোঝাতে হবে, আমার সব হাড্ডি গুলাই লম্বা লম্বি অনুদৈর্ঘ্য বরাবর আছে, তাই না? একমাত্র এই আছে কি রে আনুভূমিক বরাবর, কথা কি ঢুকছে মাথায়? সবগুলো অস্থি রে লম্বা লম্বা, যেটা আমরা অনুদৈর্ঘ্য বলি, একমাত্র সেই আছে যেটা কি রে আনুভূমিক। এখন বলছে যে 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো অস্থি মজ্জা নাই, এর কোনো কি রে অস্থি মজ্জা নেই, এর কোনো কি নাই অস্থি মজ্জা নাই, এই জন্য এখান থেকে কোনো ব্লাড উৎপন্ন হয় না। এটাই মিডিয়াল প্রশ্ন আছে, নিজের কোন অস্থি থেকে কোনো রক্ত উৎপন্ন হয় না, তখন তোমাকে বলতে হবে কি ক্লাভিকল। কেন? কারণ আমরা জানি কি রক্ত উৎপন্ন কোথা থেকে, রেড বোন মেরু বা লাল অস্থি মজ্জা থেকে, আর এই বেটার তো কোনো অস্থি মজ্জাই নেই, সুতরাং সেখান থেকে কোনো রক্ত উৎপন্ন হবে না, ঠিক আছে। এই একটা পয়েন্ট জানলেই হবে। তাহলে ক্লাভিকল শেষ। ক্লাভিকল কয়টা রে? একটা প্লাস একটা, দুইটা। এবার আসে আমরা স্ক্যাপুলা, স্ক্যাপুলা, কারণ আমরা স্ক্যাপুলা বলতে কি যাচ্ছি, দেখো তোমরা একটা গান শুনছো না, নারে না আর তো পারে না, ঠিক আছে। এই যে নারে না করার জন্য আমাদের যে পিছন দিকে যে অস্থিটা আছে, এই অস্থিটার নামই হচ্ছে কি রে স্ক্যাপুলা, ঠিক আছে, এটার নাম কি স্ক্যাপুলা, ঠিক আছে। এই স্ক্যাপুলার এটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, বন্দুকের গুলি যেমনি করে ধরি ঠিক এরকম একটা অস্থি, ঠিক আছে, দেখো এরকম, এরকম করে। আর এখানে এগুলা দেখানো পসিবল না, স্পাইনাল প্রসেস আছে, এরকম করে ধরে আর কি। এটা অনেকটা এই চারদিকে যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা অনেকটা ব্লেডের মতো চ্যাপ্টা, তার আরেকটা নাম হচ্ছে শোল্ডার ব্লেড, আমরা এটাকে ঘাড়কে ইংরেজি বলি শোল্ডার, ঠিক আছে। আর এখানে ব্লেডের মতো চ্যাপ্টা বলে, এটার নাম হচ্ছে কি শোল্ডার ব্লেড। তাহলে স্ক্যাপুলার আরেকটা নাম কি রে শোল্ডার, ওকে। আর এখানে তোমার অনেক কিছু আছে, আমি পড়াচ্ছি না, কারণ এটা এখন দেখায় দেখায় না পারলে তুমি জীবনও বুঝবা না, তাহলে পড়ার দরকার নাই, জাস্ট খালি একটাই মনে রাখবা, স্ক্যাপুলার এটার নাম কি শোল্ডার ব্লেড, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, ওকে। এইবারে চলে যাব আমরা, তাহলে কি হলো স্ক্যাপুলা কয়টা, নারেনা অস্থি, নারেনা অস্থি কয়টা 1 + 1 কয়টা রে 2টা, তাহলে মোট হলো কয়টা 4টা। এখন আমরা চলে যাব বাহু। এই সবাই শুনো, আমরা সবাই এটাকে হাত বলি না, মেডিকেলের ভাষায় এটা পুরোটাকে হাত বলা হয় না, হাত বলা হয় শুধুমাত্র এইটুকু অংশকে, হাত বলা হয় শুধুমাত্র কি রে এইটুকু অংশকে মেডিকেলের ভাষায়। এটা বলা কি আর্ম, এটা বলা ফর আর্ম, আর এটা বলা কি হ্যান্ড, বুঝতে পারছি? তাহলে এই যে সব মিলে আমরা বলি আপার লিম্ব, এটাকে কি বলা হয় ইংরেজিতে আপার লিম্ব বা ঊর্ধ্ব বাহু, ঠিক আছে। দেখো তাহলে ঊর্ধ্ব বাহু, এই ঊর্ধ্ব বাহুতে অস্থি আছে মূলত 30টা, তাহলে একদিকে 30 আর একদিকে গেলে 30, কত হলো 60। হ্যাঁ, এখন তো আমরা হিসাব শিখি। প্রথমে আমাদের এখান থেকে এই পর্যন্ত অংশটা আছে হড্ডি, এটার নাম হচ্ছে হিউমেরাস, এটার নাম কি রে হিউমেরাস। হিউমেরাসটা দেখতে ঠিক এরকম, এই সাইডটা কথা কম বলিবা।
হিউমেরাসটা দেখতে ঠিক এরকম। এখন দেখো একটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে হিউমেরাসের বৈশিষ্ট্য লিখো, আর একটা বোর্ড পরীক্ষা আসে হিউমেরাসের গঠন বর্ণনা করো। বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, সো এটারে আবার ফেলে দিবা না, ঠিক আছে? তো দেখো প্রথমে ঊর্ধ্ববাহুর একদম উপরে যে অংশটুকু আমাদের গঠন করছে নাম কি? হিউমেরাস। এই হিউমেরাসের এই যে গোল অংশটা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের মধ্যে ঢুকানো থাকে। এই অংশটুকু হলো কি মস্তক। এগুলা কি রে? মস্তক। মস্তকের পর একটা সংকীর্ণ এরিয়া আছে না, এটাকে বলা হয় গ্রীবা। এর নাম কি? গ্রীবা। মনে রাখবা হিউমেরাসের দুইটা গ্রীবা আছে, এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল গ্রীবা, এবং এই যে এই অংশটা আরেকটা সংকীর্ণ আছে এরিয়া আছে, এটা বলা কি সার্জিক্যাল গ্রীবা। এর নাম কি রে? সার্জিক্যাল গ্রীবা। আর এটাকে কেন সার্জিক্যাল গ্রীবা বলা হলো? ধরো আমার কোনো রকমের এই জায়গায় আঘাত লাগছে, আঘাত লাগলে আমার এই জায়গাটাতে ভাঙবে, অন্য জায়গায় ভাঙবে না, কারণ হিউমেরাসের সব থেকে নরম অংশ হচ্ছে আমার কোনটা? ওই অংশটুকু। আর ওইটা ভাঙে যায় সার্জিক্যাল, মানে সার্জারি করে ঠিক করতে হয় না, চিকিৎসার মাধ্যমে, জন্য তার নাম পড়ছে কি? সার্জিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবার উপরে দেখো এখানে দুইটা টিউবারকল আছে, দুইটা টিউবারকল। মানে কি টিউবারকল? মানে আগেই বলছি ফোলা অংশ। একটাকে বলে কি গ্রেটার টিউবারকল, আর এটা বলে কি রে? লেজার টিউবার। বড়টাকে বলে গ্রেটার টিউবারকল। তুমি যদি এগুলো না দেখো তাহলে খালি লিখবা টিউবারকল। বুঝতে পারছি? এবং দেখো এরপরে এইখান থেকে একটা শুরু করে এরকম করে একটা এটা রিস, বুঝো? রিস, রিস মানে হচ্ছে দাগ, উঁচা অংশ। কি বলছে? প্লেন। ধরো আমি এখানে ব্লেড দিয়ে কাটে দিই কোনো সময় আমার হাত আমার গার্লফ্রেন্ডের জন্য, ঠিক আছে? কিছুদিন পরে দেখবে এখানে একটা অংশ আমার কি হয়েছে? খুশ। বেটা শুনো, তুমি পড়া বুঝো, এখানে একটা উঁচা ফুলে উঠে না, এরকম দাগ গুলাকে বলে আমরা রিচ। খাস কাটা বাজে অমসৃণ দাগকে বলবো কি? রিস। এই জায়গায় একটা রিস আছে, এটা রিস থাকার কারণ কি? আমাদের যে জায়গায় ইনজেকশন দেওয়া হয় এটার নাম হচ্ছে ডেলটয়েড মাসল। এই ডেলটয়েড মাসলটা এইখানে লাগানো থাকে, কথা বলতে এই জন্য নাম তার ডেলটয়েড রিস। ডেলটয়েড রিচ, এটার নাম কি রে? ডেলটয়েড রিচ। আর এখান থেকে পুরো অংশটাকে বলতে আমরা কি রে? শেফট বা বডি। শেফট বা বডি বা দেহ, ঠিক আছে? এরপরে এই নিচের দিকে যদি তোমাদের দেখাই, এখানে আমাদের আছে ট্রক্লিয়া আছে, ক্যাপিসুলাম আছে। কি আছে? ট্রক্লিয়া আছে, আর আছে কি? ক্যাপিসুলাম। ট্রক্লিয়া দেখতে হচ্ছে শামুকের মতো, এখানে একটা অংশ আছে। শামুক বলবো না, সরি। তোমরা কেউ ডুমুর দেখছো নি? ওই যে এরকম করে যে ছোটবেলায় কোটকটি বাজে করে বাজাইতো, এরকম একটা অংশ আছে, যেন আমাদের কি? ট্রক্লিয়া। আর এই সাইডে থাকে একটা গোল অংশ, জানা আছে কি? ক্যাপিসুলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি রে? হিউমেরাসের গঠন। কে বুঝছো? কেউ বুঝে নাই আল্লাহর ওয়াস্তে? কেউ বুঝছো নি? কেউ বুঝছো? আবার কয়েছি, যেটা গ্ল্যান্ড গবের ভিতরে ঢুকানো থাকে, মাথাটা গোল, এটা হলো কি? মস্তক। মস্তকের পর একটা সংকীর্ণ এরিয়া আছে যার দিক থেকে, এটা হলো কি? গ্রীবা। এরপরে একটা উঁচা অংশ আছে, একটা বড় আর এটা কি? ছোট। বড়টার নাম হচ্ছে গ্রেটার টিউবারকল। টিউবার তোমাকে আগেই বলছি, টিউমার শব্দটা ফুলে গেছে, ওই উঁচা অংশ ফুলে গেছে, টিউবারকল। এরপর আছে সার্জিক্যাল গ্রীবা, এটা রেখা আছে যার নাম হচ্ছে কি? ডেলটয়েড রিস। কেন ডেলটয়েড রিস? ডেলটয়েড মাসল এটার সাথে কি থাকে? লাগানো থাকে, ঠিক আছে? এরপরে আমাদের পুরো বডিটাকে পুরো শেফট, আর শেফটের নিচে আমাদের হচ্ছে একটা শামুকের মতো অংশ জানা যায় ট্রক্লিয়া, আর গোলাকার একটা অংশ জানা যায় কি? ক্যাপিসুলাম। ক্লিয়ার নাকি ভেজাল আছে? একদম শেষ। তাহলে হিউমেরাস কয়টা ভাষা? হিউমেরাস প্রতি বাহুতে থাকবে একটি। কয়টা রে? একটি। এই হিউমেরাসের নিচে ট্রক্লিয়া যেদিকে আছে, এখানে থাকবে আমাদের, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি ভুল লিখতেছি। একটা জিনিস ঠিক করা উচিত, এটা ডান থেকে বামে গেছে আর কি। এদিকে থাকবে মাথা, আর এদিকে থাকবে কি রে? টিউবারকল, ঠিক আছে? এইবার দেখো, এইবার যদি আমরা দাঁড়াই, আমার এই সাইডে বাইরের দিকে থাকবে আলনা, ভিতরে থাকবে কি রে? রেডিয়াস। তুমি মনে রাখো, ঠিকই তো ছিল, ঠিকই ছিল। এটা যে এরকম, ঠিক আছে? এখন লাল কালার দিয়ে ফেলছি না, যাই হোক সমস্যা নাই। আমার যে কথাটা বলতেছি, আলনা, আলনা থাকে ঘরের ভিতরে, আলনা ঘরের ভিতর থাকে না, এভাবে না, আলনা থাকে কি? এবার যদি আমি দাঁড়াই, ভিতরে থাকে আমার আলনা,
আর বাইরে থেকে আমার কি রে রেডিয়াস। কারণ আলনাটা দেখতে হবে এটা রেঞ্জের মতো, রেঞ্জ বুঝো দেখছো নি হুক যে ধরে এরকম এরকম তাকাও এরকম করে একটা অস্থি আছে, বুঝাইতে পারছি? এটার নাম হচ্ছে কি আলনা। আর রেডিয়াসটা হচ্ছে এরকম উপরের দিকে মাথাটা গোল, তারপরে এখানে একটা টিউবারকল থাকবে, তারপরে শেপটা হচ্ছে অনেকটা চ্যাপ্টা, শেপটা আমার কি অনেকটা চ্যাপ্টা। তাহলে রেডিয়াস হচ্ছে একটা, এটা নাম হচ্ছে রেডিয়াস, আর আছে কি রে আলনা। ঠিক আছে, তাহলে কয়টা হলো রেডিয়াস আলনা হলো দুইটা। তাহলে রেডিয়াস একটা, আলনা আমরা এক ভাগ হিসাব করতেছি একটি। ঠিক আছে, এবং রেডিয়াস আলনা এই পর্যন্ত শেষ। এরপরে আমার যে হাতটা নড়াচড়া করতেছে ঘুরাচ্ছি না, এটা গেলে এই যে এটাকে কবজি, এই অংশটুকু বলতে কবজি সন্ধি। এই জায়গাটাতে আমার 8টা অস্থি আছে। কয়টা? শুধুমাত্র এই অংশটুকুতে আমার কয়টা অস্থি আছে? 8টা, দুই সারিতে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই জায়গার 8টা অস্থির নাম ঠাড়া মুখস্থ করতে হবে। কি করতে হবে? ঠাড়া মুখস্থ। তাহলে আমরা এখানে রেডিয়াস আমরা লিখে আঁকে ফেলি না, ঠিক আছে? এখানে অস্থি আছে কয়টা রে? 8টা। 1 2 3 4, 1 2 3 4। লাস্টেরটা আমি একটু হাতুড়ির মতো আঁকছি। এই যে আমার এটা অংশ উঁচা না, এই অংশটুকু উঁচা, এটা নাম হচ্ছে হ্যামেট। এর নাম কি রে? হ্যামেট। হাতুড়ির মতো অংশটার নাম হচ্ছে কি? হ্যামেট। বুঝতে পারছি? এখন দেখো আমরা এই জায়গায় যে 8টা, এদেরকে বলা হচ্ছে কার্পাল। এদেরকে কি বলা রে? কার্পাল অস্থি। কি একসাথে বলা হচ্ছে? কার্পাল। কার্পাল অস্থি কয়টা? 8টা। এবং তোমাকে অবশ্যই যারা মেডিকেলে পড়বা বিশেষ করে তাদের জন্য এই জায়গায় অস্থিগুলোর নাম রাখাটা একদম ফরজ, নফল না, কি ফরজ। ঠিক আছে, এখন দেখো যে জিনিসটা বলা আছে 8টা অস্থির নাম আমরা সহজে মনে রাখবো। মনে রাখবে একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, একটা ছেলে, দুইটা ছেলে আছে, একটা ছেলে তার একটা ছেলে বলতে she looks too pretty, try to kiss her। কি বলছি? she looks too pretty বানান করো, আমি কাউরে বলছি না, এজন্য জানো পি আর, ঠিক আছে? ডাবল ই একজন বলো পি আর। আচ্ছা আমি কাউরে মেসেঞ্জারে লিখছি না তো, আচ্ছা দেখি। she looks too pretty, try to catch her। ঠিক আছে, দেখো sheটা যে escape it, looks তে যে কি রে lunet, টুতে আছে কি রে ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল। পি তে যে পিসি ফর্ম, আর ট্রাইতে ট্রাইজেমিনাল, ট্রাপিজিয়াম, সরি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, কেসতে ক্যাপিটেট, আর হারতে হচ্ছে কি রে হ্যামিট। এবার প্রশ্ন আসে নিচের কোনটি কার্পাল অস্থি হয় অথবা নিচের কোনটি কার্পাল অস্থি নয়। ঠিক আছে, she looks too pretty, try to catch her। তোমার ক্ষেত্রে এটাই প্রযোজ্য, এটা মেয়ের বিছানায় ঘুরে বেড়ায়। এবার দেখো এই পর্যন্ত হয়েছে নি? সাইড টক বুঝছো তো? তাহলে এখানে গেল কয়টা কার্পাল অস্থি? গেল কয়টা? 8টা। কয়টা গেল রে? 8টা। তাহলে কার্পাল কয়টা? 8। এবার আসে মেটা কার্পাল। হাতের তালু এই জায়গায় আমার অংশটুকু নির্মাণ করছে যে অস্থিগুলা, তাদেরকে বলতেছে আমরা কি? মেটা কার্পাল। এখানে কয়টা আছে? 5টা। 2 3 4, এগুলাকে বলতেছে আমরা কি রে? খালি মেটা কার্পাল। হ্যাঁ, মেটা কার্পাল। এরপরে মেটা কার্পাল তাহলে কয়টা হলো? 5টা। কয়টা রে? 5। শালা একটা বাংলা একটা ইংলিশ, 5। এবার দেখো, এবার আমরা ফ্যালাঞ্জেস, আঙ্গুল, এই যে আঙ্গুল আছে না, এই আঙ্গুল গঠনকারী অস্থিগুলোকে আমরা বলি কি? ফ্যালাঞ্জেস। আঙ্গুল নির্মাণকারী অস্থিগুলোকে আমরা কি বলি রে? ফ্যালাঞ্জেস। আর এই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট লিখে রাখতে ফ্যালাঞ্জেস।
এই ফ্যালাঞ্জেস আছে কয়টা 14টা। কেমনে? প্রত্যেকটা হাতে দেখো আমি দুইটা ভাঁজ করতে পারতেছি, এখানে একটা অস্থি, এখানে একটা অস্থি, নিচে আরেকটা অস্থি, তাহলে 3 3 সাইডে কত 12, আর বুড়ি আঙ্গুলে কয়টা আছে? দুইটা, 1 2, তাহলে কত হইলো 14। তাহলে ফ্যালাঞ্জেস কয়টা? এখন মেডিকেলের প্রশ্ন আসছে মানব শরীরে মোট ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টি? শালা পায়ও তো আছে, মানব দেহ যখন বলবে তখন কি বলতে হবে? 56টা, কারণ 14 14 28 আর 28 দুগুনি কত রে? 56। ভাঁজ করা না গেলে ওখানে আছে ছোট ছোট করে। ঠিক আছে, তাহলে বলো কে বুঝছো? ঊর্ধ্ববাহুর অস্থি বুঝছি, পাপিও বুঝছো কিনা? তাহলে হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, আর কি রে? ফ্যালাঞ্জেস। আন্ডারস্ট্যান্ড? কে বুঝছো বলো? মঈন খাতুন বুঝছো নি? তুমি কি ভাবতেছো মনে মনে? তুমি কিছু হাসতেছো কে রে মনে মনে? এমনিতে কে রে? মনে লাড্ডু উঠছে? মনে লাড্ডু উঠছে কোনো ব্যাপারে? তাহলে হয়েছে নি? তাহলে এটা আমাদের কি হলো? ঊর্ধ্ববাহু। পিছনে বুঝতেছো? বেটা অন্তত ঘুমাচ্ছে দেখি। আচ্ছা মেয়েরা এতগুলো কমে গেছে কে রে? এটা কি জানে না? মারবো না, যে আসবে আসবে, না আসলে নাই। কি খাইতে গেছে? গু খাইতে গেছে। এবার আমরা আসি নিম্ন বাহু। তাহলে আমাদের পায়ের অংশটাকে আমরা কি বলবো রে? নিম্ন বাহু। এখন দেখো এই সাইডটা নিম্ন বাহুতে। আচ্ছা আমরা কি পাচ্ছি? আগে আমরা নিম্ন বাহু পড়ার আগে আমরা একটা বলে শ্রোণী অস্থি চক্র। কি? শ্রোণী অস্থি চক্র। আর এই শ্রোণী অস্থি চক্রে আমরা দুইটা অস্থি পাবো, একটা হচ্ছে হিপ বোন, এদিকে একটা হিপ বোন, এদিকে একটা হিপ বোন। তাহলে হিপ বোন কয়টা? হিপ বোন কয়টা রে? দুইটি। মইন চুপ করো। এই হিপ বোন গুলা দুইটি হলো, আসলে এটার ভিতরে তিনটা মিলে একটা অস্থি গঠন হয়েছে। কি কি দেখো, হিপ বোনটা দেখতে ঠিক এরকম, এটা যে হিপ বোন। ঠিক আছে, এই হিপ বোনের তিনটা অস্থি আছে। কয়টা? তিনটা। একদম উপরের দিকে তুমি নিজেও বুঝতে পারবা, এই যে কোমরে দেখো এই জায়গাটাতে একটা অস্থি লাগতেছে উপরে একটা, এখান থেকে শুরু করে এই যে পিছন দিকে একদম একটা লাগতেছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? ইলিয়াম। এর নাম কি রে? ইলিয়াম। ঠিক আছে, এখন এই যে সামনের দিকে এই জায়গাটাতে একটা শক্ত অস্থি আছে এই জায়গায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি রে? পিউবিস। পিউবিস। আর ইসচিয়াম আছে পিছন সাইডে এই জায়গায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? ইসচিয়াম। তাহলে আমাদের অস্থি কয়টা হলো? হিপ বোনে অস্থি কয়টা রে? তিনটা। উপর দিকে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এখন দেখো ইসচিয়ামের আবার দুইটা, পিউবিসের এবং ইসচিয়ামের দুইটা করে রেমাই থাকে। রেমাই মানে কি? অংশ। এদিক থেকে একটা অংশ, এদিকে একটা আলাদা অংশ। সেম এটার এদিকে একটা অংশ, এদিকে কি রে? আরেকটা অংশ। ঠিক আছে, এখন আমরা কি বলে তোমার ওটার নাম কি বলেন? হাতে যে নারী অস্থিটার নাম কি বলছি ভুলে গেছি তো। স্ক্যাপুলা। স্ক্যাপুলাতে যেমন একটা গহ্বর থাকে, ঠিক এরকম আমাদের কি রে? হিপ বোনের একটা গহ্বর থাকে। এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম। আর এই অ্যাসিটাবুলামের ভিতরে আমাদের ফিমারের মস্তক, এই যে এদিকের অংশটুকু, এদের মাথাটা দিয়ে ঢুকানো থাকে কোথায়? অ্যাসিটাবুলামে। ঠিক আছে, আর এই জায়গায় একটা ছিদ্র আছে না, 3 কোণাকার ছিদ্র, এই ছিদ্রটার নাম হচ্ছে কি রে? অবটুরেটর ফোরামেন। অবটুরেটর ফোরামেন। কে বুঝছো বলো? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ওকে, এখন দেখো এইটা দেখে কিন্তু আমরা, এই হড্ডি দেখে কিন্তু আমরা ছেলে মেয়ের পার্থক্য বুঝতে পারবো যে মারা গেছে। এইটা দেখে কিন্তু আমরা ছেলে মেয়ের পার্থক্য বলতে পারবো। যাদের হচ্ছে কি মেয়েদের ক্ষেত্রে এখানে পিউবিসের এখানে একটা গহ্বর থাকে, পেলভিক ব্রিমটা থাকে অনেক বড়। ঠিক আছে, এগুলা পরে বুঝবা, এখন দরকার নাই। তাহলে জাস্ট খালি নামটা মনে রাখবা, কি কি? ইলিয়াম, ইসচিয়াম, আর কি রে? পিউবিস। ক্লিয়ার গেল? হিপ বোন শেষ। তাহলে কয়টা হিপ বোন? দুইটা, এদিকে একটা, এদিকে আরেকটা। ওকে।
এবার চলে যাবো আমরা নিম্ন বাহু। নিম্ন বাহুতে আগের মতোই থাকবে, ওই যে এসিটাবুলের ভিতরে ঢুকানো আছে একদম এইরকম একটা মাথা, এই মাথাটার নাম, এটা তো মস্তক, এরপরে এরকম একটা টিউবারকল আছে আগের মতোই, জাস্ট এখানে কোনো ট্রক্লিয়ার নাই। এরকম করে একটা অংশ আছে, ঠিক আছে। তাহলে দেখো একদম সবার ভিতর যেটা আছে এইদিকে গোল অংশ, এটার নাম আগের মতোই মস্তক। এটা কিন্তু পরীক্ষায় আসছে, ফিমারের গঠন বর্ণনা করো। মস্তকের পর এটার নাম কি রে? গ্রীবা। আর এটার নাম তো আগের মতোই কি? টিউবারকল। হ্যাঁ আগের মতোই, এটার নাম কি হলো? এনাটমিক্যাল গ্রীবা, সার্জিক্যাল গ্রীবা, সার্জিক্যাল গ্রীবা, ঠিক আছে। এরপর এটার নাম কি রে? শ্যাফট, শ্যাফট বা বডি, ঠিক আছে। আর এই যে নিচে দিয়ে দিত, তোমরা সারা জীবন কি এত গল্প করো, খালি ফুসুর 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 করতে আছে জনি, আমারই গানের সমস্যা, ঠিক আছে। এবার দেখো এইটার নাম হচ্ছে কি? কন্ডাইল। এর নাম কি? কন্ডাইল। কন্ডাইল থাকে কটা? দুইটা। এই কন্ডাইলের উপরে যে উঁচু অংশ আছে নাম হচ্ছে কি? এপিকন্ডাইল। এপিকন্ডাইল। কে পারবা বলো? সিম্পল না? সিম্পল। এই যে দেখো এরকম করে মাথা, মাথার পরে এরকম করে একটা অংশ উঁচা করে দিবা, এরকম করে বাঁকায়া অস্থি, অস্থিকে এরকম করে, আর একটু মনে করো যে এখানে একটা উঁচু অংশ দিবা, উঁচু অংশ দিবা, শেষ। আর এটার নাম মস্তক, গ্রীবা, টিউবারকল, সার্জিক্যাল গ্রীবা, শ্যাফট, কন্ডাইল, আর কি রে উপরে হচ্ছে এপিকন্ডাইল। ক্লিয়ার? কে কে বুঝছো বলো? তাহলে হিউমেরাস কটা থাকবে? একটা। থুকু হিউমেরাস বলতেছি কে রে? ফিমার, ফিমার, ফিমার থাকবে কয়টা? একটি। তাহলে দুই পায়ে দুইটা। ফিমারের পরে এখানে দেখবে এরকম একটা অস্থি আছে, এটার উপরে এরকম একটা অস্থি আছে, যার নাম টিবিয়া। নাম কি রে? টিবিয়া। এবং এই সাইডে আরেকটা এরকম অস্থি আছে, লাঠির মতো অস্থি আছে, যার নাম ফিবুলা। ফিবুলা। তাহলে এখানে আমাদের এই যে হাঁটুর এখানে কয়টা অস্থি আছে? দুইটা। মোটাটার নাম টিবিয়া। তুমি যদি এখানে টাচ করা এমনি করে নিজে এখানে নিজেই ফিল করতে পারো, এখানে কোনো মাংস নেই, খালি হাড্ডি আছে, এটা আছে টিবিয়া। আর এই সাইডে আমরা গুটনি গঠন করছে না, এই বরাবর একটা অস্থি আছে লম্বা লাঠির মতো, এটার নাম হচ্ছে কি রে? ফিবুলা। ওকে। এরপরে আমাদের ওই যে আগের মতোই, এখন এই যে হিউমেরা এটুকু, ফিমার, টিবিয়া এবং হচ্ছে কি রে ফিবুলার এই জায়গায় একটা তিন কোণাকার অস্থি আছে, যার নাম হচ্ছে পেটেলা। নাম কি রে? পেটেলা। তাহলে আমরা কি কি পাইলাম? ফিমার গেল, তাহলে টিবিয়া কয়টা? একটি। ফিবুলা কয়টা রে? একটি। পেটেলা কয়টা রে? পেটেলা একটি। হইল? পেটেলা হইলো কয়টা? একটা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি? নিচের দিকে দেখবে এখানে 7টা অস্থি আছে, যেটা আমাদের পায়ের গোড়ালি গঠন করে, এখানে 7টা অস্থি আছে, ঠিক আছে। যদি ছবিটা বিচ্ছিরি হচ্ছে তাহলে ধরে রাখবে কয়টা অস্থি। এটার নাম হচ্ছে কি রে? টারসাল। টারসাল। টারসাল কয়টা? 7টি, ঠিক আছে। এবং এগুলোর নাম মনে রাখবা, টেলাস, ক্যালকেনিয়াস, তারপরে কুনিফর্ম, নেভিকুলার, নেভিকুলার, আর কুনিফর্ম আছে কয়টা? 3টা। আছে নি নামগুলা? টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, আর এটা কি আছে? কুনিফর্ম আছে 3টা, আর একটা কিউবয়েড 7টা, ঠিক আছে। আমি আবার লিখে দেই, টেলাস, ক্যালকেনিয়াস, আর কিউবয়েড, তারপরে কি বলছি? কিউবয়েডের পরে কি রে? নেভিকুলার, নেভিকুলার, আর কুনিফর্ম 3টা। কুনিফর্ম কয়টা? 3টা। 3, 4, 5, 6, 7। কথাটা বুঝছো? এরপর আমাদের আগের মতোই এখানে 5টা পায়ের তালু গঠন করছে, এরকম অস্থি আছে কয়টা? 5টা। ওদেরকে বলো কি রে? মেটা টারসাল। এগুলো কি বলো রে? মেটা টারসাল কয়টা? 5টি। আর সবার সামনে তো আছে আঙ্গুল, যাকে নির্মাণকারী করা তাকে আমরা কি বলি? ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কয়টা? আগের মতোই 14। যোগ করে দেখো কয়টা হইছে?
30টি। তাহলে এক পায়ে যদি 30 আর এক পায়ে 30 কত হইল রে 60। তাহলে আমাদের হাতেও 30 করে 60। ঠিক আছে, ক্লিয়ার? পারবা? এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট এখান থেকে কি জানবা, হিউমেরাসের গঠন আর কি রে ফিমারের গঠন। হিউমেরাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, ফিমারের শনাক্তকারী বৈশিষ্ট্য, আর বাকিগুলো খালি সংখ্যা কার কোনটা আছে এটা মুখস্থ করলেই যথেষ্ট। এখন আমরা যে টপিকটা পড়বো এই চলন অঙ্গ চালনা অধ্যায়ের, এগুলা হচ্ছে কি সিকিউ, একদম ফুল অন সিকিউ। তুমি যদি গুনতি করে 2টা টপিক পড়ো তুমি আরামসে সৃজনশীল পাবা। এটা অস্থি আর এটা কি তরুণাস্থি। তাহলে প্রথমে আমরা আসি অস্থি। মানে অস্থি নিয়ে অনেক পড়ালেখা আছে, ঠিক আছে না, অনেক পড়া আছে। অস্থি কি, অস্থির প্রকারভেদ, আবার অস্থির গঠন, ঠিক আছে, এগুলা পড়লেই যথেষ্ট। তাহলে অস্থি কি, অস্থি এক ধরনের কি যোজক টিস্যু, কঠিন যোজক টিস্যু, ঠিক আছে, যারা আমাদের দেহের ভারসাম্য গঠন, ভার বহন করে, তারা কি চলনে সাহায্য করে। এর বাইরে আর কিছু লেখার দরকার নাই। তাহলে আমরা অস্থির প্রকারভেদে গঠনে যাই। অস্থির গঠনে কি থাকে, জৈব উপাদান, অজৈব উপাদান, ম্যাট্রিক্স ফ্যাট্রিক্স, এগুলো এখন পড়ার দরকার নাই, আমরা একটু পরে আসতেছি। ক্লিয়ার? প্রথমে আসি আমরা প্রকারভেদ আলোচনা করি। অস্থির প্রকারভেদ। অস্থির প্রকারভেদে অনেক প্রকারের প্রকারভেদ আছে। প্রথম যদি আমরা বলি গঠন অনুযায়ী অস্থিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা নিরেট অস্থি আর এটা হচ্ছে কি রে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি। আর নিরেট মানে কি রে, নিরেট মানে কি, যে সকল অস্থির ভিতরে কোনো ফাঁকা অংশ নাই তাদেরকে বলতেছি আমরা কি নিরেট অস্থি বা কম্প্যাক্ট অস্থি। যেমন ধরো হিউমেরাস, হয়তো তার ভিতরে মজ্জা আছে ঠিকই, কিন্তু অস্থির গঠনের ভিতরে কোনো ফাঁকা অংশ নাই, এটাকে বলা আছে কি নিরেট অস্থি। আর স্পঞ্জি অস্থি হচ্ছে একটা আগে দেখালাম না তোমাদের, এটা অস্থি বাট এর ভিতরে অসংখ্য ছোট ছোট কি আছে, ছিদ্র আছে। এই ছিদ্রের কারণে ভিতরে কি থাকে, বায়ু, আর বায়ু থাকার কারণে এটা স্পঞ্জের মতো কি হয়, নরম হয়, এই জন্য তার নাম পড়ছে কি রে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির ভিতরে কি থাকে, অসংখ্য ছিদ্র থাকে, আর ওই ছিদ্রগুলো কি দ্বারা পূর্ণ থাকে রে, বায়ু দ্বারা পূর্ণ থাকে। স্পঞ্জি অস্থি কই পাওয়া যায়, স্পঞ্জি অস্থি পাওয়া যাচ্ছে আমাদের কোথায়, ওই যে মানব ভ্রূণের অস্থি, তারপর হচ্ছে কি পাখিদের সমস্ত শরীরের অস্থিগুলো আছে কি স্পঞ্জি অস্থি। আর স্পঞ্জি অস্থি থাকার কারণে পাখিদের হাড্ডি গুলা ওজন কম হয় আর তারা কি উড়তে পারে। কথাটা বুঝতে পারছি? তাহলে নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির মধ্যে যেটা তোমার সবথেকে বেশি পরীক্ষা আসে সেটা নিরেট অস্থির গঠন বর্ণনা করো, ঠিক আছে। আবার নিরেট অস্থির গঠন যদি বলে তুমি নিরেট অস্থি কি কি দ্বারা, পেরিওস্টিয়াম দ্বারা আবরণ আবৃত, এর ভিতরে কি থাকে, ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সের মধ্যে জৈব বস্তু, অজৈব বস্তু, কত পার্সেন্টেজ, এগুলা লিখবা। আর যখন তোমাকে বলবে নিরেট অস্থির কার্যকরী একক বর্ণনা করো বা কার্যকরী এককের গঠন বর্ণনা করো, তখন তোমাকে যেটা পড়তে হবে তার নাম যে হেবারশিয়ান তন্ত্র। এটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অস্থির গাঠনিক এককটার নাম হচ্ছে কি রে হেবারশিয়ান তন্ত্র। কেন এটাকে হেবারশিয়ান তন্ত্র বলা হচ্ছে, যে এই গঠনটা আবিষ্কার করছে বিজ্ঞানীকে হেবারশিয়ান নামক বিজ্ঞানী, এই জন্য তাকে বলা কি হেবারশিয়ান তন্ত্র। পরীক্ষা আসলে এটা সুন্দর করে লিখতে হবে, হেবারশিয়ান তন্ত্রের গঠন। যদি তোমাকে বলে অভ্যন্তরীণ গঠন অথবা এককের গঠন করো, তখন তুমি বলবা এর কেন্দ্রে থাকে একটা কেন্দ্রীয় নালী, সবার কেন্দ্রে থাকে একটা কি কেন্দ্রীয় নালী। তাহলে 1 নম্বর পয়েন্টে দিব কি হেবারশিয়ান তন্ত্রের কেন্দ্রে থাকে কি রে কেন্দ্রীয় নালী। এই কেন্দ্রীয় নালীর ভিতরে 3টা আরো নালী আছে, কি 3টা জিনিস আছে, একটা শিরা, এটা হচ্ছে কি রে ধমনী, আর কিছু স্নায়ু কোষ, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় নালীর ভিতরে কি আছে, শিরা, এটা হচ্ছে কি রে ধমনী, আর এটার নাম হচ্ছে কি স্নায়ু কোষ। কে বুঝছো? এখন বলা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় নালীকে কেন্দ্র করে কতগুলা স্তর থাকে, কি থাকে স্তর। এই স্তরগুলোকে বলতেছি আমরা ল্যামেলি। স্তরগুলোকে বলা কি ল্যামেলি। তাহলে এরকম ল্যামেলি আছে 5 থেকে 15টা। তাহলে তুমি লিখবা যে কেন্দ্রীয় নালীকে কেন্দ্র করে 5 থেকে 15টি স্তরে বিন্যস্ত থাকে। এই স্তরগুলোকে বলতেছি আমরা কি রে ল্যামেলি। তাহলে এই স্তরগুলোকে কি বলতেছি ল্যামেলি। এই মহিলা কই তাকাচ্ছে, বোর্ডের দিকে তাকাবা। আবার বলতেছি তার কেন্দ্রে থাকে একটা কি কেন্দ্রীয় নালী। এই কেন্দ্রীয় নালীকে কেন্দ্র করে কতগুলা কোষীয় কি স্তর থাকে, কয়টা 5 থেকে 15টা। এই 5 থেকে 15টা স্তরকে বলতেছি আমরা কি ল্যামেলি। এবং এই ল্যামেলিতে আবার কতগুলা গহ্বর থাকে, কি থাকে গহ্বর। এরকম কতগুলা কি থাকে রে গহ্বর থাকে। প্রত্যেকটা ল্যামেলিতে ধরো তার নির্দিষ্ট সংখ্যক কি থাকে গহ্বর থাকে, অসংখ্য গহ্বর। আর এই গহ্বর গুলোকে বলা হয় লেকুনা। এই গহ্বর গুলোকে কি বলা হয় লেকুনা। তাহলে আমরা কি লিখবো, ল্যামেলিতে যে গহ্বর গুলো আছে তার নাম হচ্ছে কি রে লেকুনা। আর এই লেকুনার ভিতরে কতগুলা কোষ আছে, কয় ধরনের কোষ
চার ধরনের কোষ। তাহলে অস্থি কোষ কয়টা? অস্থি কোষ কয়টা? চারটা। অস্থি কোষ কয়টা? চারটি। কি কি? এক, প্রথমে আছে অস্টিও প্রোজেনিটর সেল, অস্টিও প্রোজেনিটর সেল, জেনিটর সেল। দুই নাম্বার আছে অস্টিওসাইট, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, আর এটা হচ্ছে কি রে? অস্টিওক্লাস্ট। তোমার যদি প্রশ্ন আসে অস্থি কোষের কয়টা, অস্থিতে কয় ধরনের কোষ থাকে? চার ধরনের। দেখো এখানে অস্টিওপ্রোজেনিটর সেল, জেনিটর শব্দটা আসে জেনেসিস থেকে। জেনেসিস মানে কি? তৈরি করা। অর্থাৎ এই কোষ থেকে মূলত সব ধরনের অস্থিগুলা তৈরি হয়, এই জন্য তার নাম পড়ছে কি? অস্টিওপ্রোজেনিটর সেল। অস্টিওসাইট, এটাতে পরিণত পরিণত অস্থি কোষটাকে বলতেছি আমরা কি? অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট অপরিণত কোষ, আর অস্টিওক্লাস্ট এটা হচ্ছে আমাদের এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ হিসেবে কাজ করে। ফ্যাগোসাইটিক মানে কি? অস্থির ভিতরে কোনো জীবাণু টিবাণু যদি প্রবেশ করে, এই কোষগুলো ওই জীবাণুগুলোকে ধ্বংস করে। ইভেন ত্রুটিপূর্ণ অস্থি কোষগুলোকেও ভক্ষণ করে কে? অস্টিওক্লাস্ট। তাহলে আমরা কয় ধরনের কোষ পাইলাম? চার ধরনের। অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। ওকে, এখন তাহলে লেকুনা গেল। লেকুনা কি পাইলাম? যে ল্যামেলিতে যে গহ্বর থাকে, এই গহ্বর গুলোকে বলছে কি? লেকুনা। এখন দেখো পাশাপাশি দুইটা লেকুনা পরস্পরের সাথে সংযোগ রক্ষা করার জন্য কতগুলা ছোট ছোট সূক্ষ্ম নালীর মতো অংশ দেয়, এদেরকে বলে কেনালিকুলি। এদেরকে কি বলা হয়? কেনালিকুলি। তোমাদের বইয়ে দেখো গরু রচনা করে লেখা আছে, ঠিক আছে? সৃজনশীল পরীক্ষা আসলে তোমরা এভাবে লিখবা, কেনালিকুলি। আন্ডারস্ট্যান্ড? এটা বুঝছো? এখন বলছে যে এরকম এখানে তার একটা হেবারসিয়ান তন্ত্র থাকে না, এরকম লক্ষ লক্ষ হেবারসিয়ান তন্ত্র থাকে। এদিকে একটা হেবারসিয়ান তন্ত্র আছে, কিরে বলো হয় কিনা? এরকম একটা হেবারসিয়ান তন্ত্র, এটা হেবারসিয়ান তন্ত্রের সাথে একটা আড়াআড়ি নালী দ্বারা যুক্ত থাকে, তার নাম থেকে হকম্যানস নালী। এর নাম কি বলা হয়? হকম্যানস নালী। মারানো ভুলিতে পারে, একটু দেখে নিবা, ঠিক আছে? কে বুঝছো বলো? সৃজনশীল পরীক্ষা আসলে তুমি ছবি আঁকবা আর এইভাবে পয়েন্ট টু পয়েন্ট লিখবা, নট গরু রচনা, ঠিক আছে? তাহলে কি বললাম? নিরেট অস্থির কার্যকরী এককটাকে আমরা কি বলছি? কিরে? হেবারসিয়ান তন্ত্র। হেবারসিয়ান তন্ত্র কি কি আছে? কেন্দ্রীয় নালী, ল্যামেলি, লেকুনা, ক্যানালিকুলি, হকম্যানস নালী। পারবা ব্যাখ্যা লিখতে? তাহলে আমাদের নিরেট অস্থি, এখান থেকে এটাই পড়লেই যথেষ্ট। কারণ এখানে কিছু বৈশিষ্ট্য আছে, যে অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। অস্থির কোষ তো আমরা বলে ফেললাম, ঠিক আছে? আর এখানে কি আরো অনেক লেখা আছে, এগুলা রিডিং পড়লে ভালো হইতো, বুঝছো কিনা? ওয়ান শর্ট ক্লাসে এইভাবে পড়ানো পসিবল হবে না। যাই হোক, আমরা গেল অস্থির পরে এবার চলে যাবো তরুণাস্থি। বোঝা যাবো রে? তরুণাস্থি। হ্যাঁ, আর একটা জিনিস পড়ায় ফেলি, সেটা অস্থির কাজ। ঘ নম্বরে প্রশ্ন আসবে কি রে? অস্থির কাজ। অস্থির কাজ। তোমরা এটাকে সৃজনশীল পরীক্ষা লেখার সময় তোমাদের বইয়ে যেভাবে আছে ওইভাবে লিখবা। অস্থির কাজকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কি রে? যান্ত্রিক কাজ, আর একটা হচ্ছে কি রে? শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজটা বুঝাই দেহের কাঠামো দান করা, দেহ চলনে সাহায্য করা, দেহের ভার বহন করা, ভিতরে বিভিন্ন অঙ্গাণুকে বাইরের আঘাত থেকে কি করা? রক্ষা করা। এগুলো হচ্ছে তার কি? যান্ত্রিক কাজ। শারীরবৃত্তীয় কাজে কি কি সাহায্য হতে? দেখো অস্থির ভিতরে কি আছে? অস্থিমজ্জা, যেখান থেকে কি হয়? রক্ত উৎপন্ন হয়, এটা একটা শারীরবৃত্তীয় কাজ। এছাড়া কালকে আমরা পড়ছিলাম শ্বসন ও শ্বাসক্রিয়া। যেমন আমি শ্বাস নিব, এই যে অস্থিগুলার কি করতে হয়? ডায়াফ্রাম সংকোচন আছে না, এখানেও সাহায্য করে। তারপর আছে আর কি আছে? ধরো চর্বির আধার, শ্রবণে সাহায্য করে, কারণ কানের মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলো আমাদের কি করে? কম্পন তৈরি করে, এই কম্পন দিয়ে আমরা পরবর্তীতে শুনতে পাই, ঠিক আছে? শ্রবণে সাহায্য করে। এইভাবে তোমরা দুইটা ভাগে ভাগ করবা, একটা হচ্ছে কিনা যান্ত্রিক ক্রিয়া, আর একটা হচ্ছে কিনা শারীরবৃত্তীয় কাজ। এটা যদি লিখো তাহলে ফুল মার্ক পাবা। ওকে, এবার যাই তরুণাস্থি। তরুণাস্থি। তরুণাস্থি মানে কি? তরুণ মানে কোমল, আর অস্থি মানে বুঝাই। অর্থাৎ অস্থি ছিল ভঙ্গুর, শক্ত, বাট এরা হচ্ছে কি? অভঙ্গুর, নরম এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি রে? তুমি ভাঙছো, মানে অভঙ্গুর মানে কি? সে ভাঙলো, তোমার হাড্ডি খানা ভাঙতে যেতে পারে, তুমি কামড়ে যতই ভাঙার চেষ্টা করো সে ভাঙতেছে না, তাহলে তুমি এখানে ছাড়ে দাও, দেখো সে কি হয়েছে? আগের জায়গায় চলে এসেছে। এই ধরনের অস্থিগুলোকে বলতেছে আমরা কি রে? তরুণাস্থি। নমনীয়, অভঙ্গুর এবং হচ্ছে স্থিতিস্থাপক এবং তরল মাতৃকা দিয়ে গঠিত অস্থিগুলোকে আমরা বলতেছি কি? তরুণাস্থি। এখন বলছে এই তরুণাস্থি থেকে কি প্রশ্ন আসবে? তোমরা বৈশিষ্ট্যটা পড়ে নিবা। যেমন বললাম অস্থির আবরণটার নাম কি? পেরিওস্টিয়াম, ঠিক? তরুণাস্থির আবরণটা কি? পেরিকন্ড্রিয়াম। মানে তরুণাস্থি শব্দটা আসলে কন্ড শব্দটা বেশি আসবে। দেখো
অস্থির কোষগুলোকে অস্টিওসাইট বলছি, এদেরকে বলবো আমরা কি কন্ড্রোসাইট। মানে অস্টিওব্লাস্ট বলছি এখানে কি রে, কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রো কইছিলাম। তরুণাস্থির বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলা তোমরা নিজেরাই পড়ে নিবা। আর এদের মধ্যে ম্যাট্রিক্সে লেকুনা থাকে, হ্যান। এখন এদের গঠনটা দেখো, গঠনটা হচ্ছে এটা বৃত্তাকার, এদের বাইরের আবরণটার নাম হচ্ছে কি পেরিকন্ড্রিয়াম। ও বেটা দুর্জয় মোবাইল টিপতেছ কে রে, ক্যান্ডি ক্রাশ খেলতেছ না ও? দাদি তো দেখছো নি ওইখানে গেম খেলতেছে, ভালো আর হইলে না রে বেটা। দেখো রে শোনো, তাহলে তরুণাস্থির গঠন যদি আসে পরীক্ষায়, একটাই শিখবা, এটাই গিয়া 4 প্রকার হয়ে যাবে। কেমনে হবে সেটা পরে আসতেছে। সবার বাইরে যে আবরণটা আছে এটার নাম কি পেরিকন্ড্রিয়াম। এটার নাম কি পেরিকন্ড্রিয়াম। এই পেরিকন্ড্রিয়ামের ভিতরে যে আমাদের গাঢ় তরল পদার্থটা থাকবে তাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স। তাকে কি বলবো রে, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ভিতরে কতগুলো গহ্বর থাকবে, কি থাকবে, গহ্বর, যার নাম আগে যেমন লেকুনা বলছিলাম, এখানে তার নাম কি রে, লেকুনাই হবে। কি এটার নাম, লেকুনা। আর এই লেকুনার ভিতরে থাকে কি রে, তরুণাস্থির কোষগুলা। তরুণাস্থির কোষ কয়টা, 2টা, একটা যে কন্ড্রোসাইট আর কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে। এখন বলছে যে এছাড়াও এদের মধ্যে কতগুলো এরকম সুতার মতো অংশ পাওয়া যায়, যাদেরকে বলা হয় ফাইবার। এখানে পার্থক্য হচ্ছে কিছু কিছুতে আছে কোলাজেন ফাইবার, কিছু কিছু তরুণাস্থিতে থাকে কি রে, ইলাস্টিন ফাইবার, যার উপর ভিত্তি করে আমরা তরুণাস্থি আবার কয় ভাগ করছি, 4 ভাগে। এটা লিখতে, এটা ছবি আঁকতে পারবা না, সিম্পল, এটা গোল চিহ্ন দিবা, আর ম্যাট্রিক্স দিবা, আর কতগুলা গহ্বর দিবা, লেকুনা, আর এটার নাম কি রে, ফাইবার, আর কিচ্ছুই নাই, ঠিক আছে। তরুণাস্থির গঠন, ঠিক আছে। আবার বলতেছি, আবরণটার নাম পেরিকন্ড্রিয়াম, এর ভিতরে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সে ভাসমান কতগুলা গহ্বর আছে যার নাম লেকুনা, লেকুনার ভিতরে তরুণাস্থির কোষগুলা থাকে, এবং এখানে বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো কতগুলা কি রে, সুতার মতো অংশ থাকে, যাদেরকে আমরা কি রে, ফাইবার। ফাইবার অনেক প্রকার আছে, হয় এটা কোলাজেন ফাইবার থাকবে, না হচ্ছে কি রে, ইলাস্টিন ফাইবার থাকবে, ঠিক আছে। কোলাজেন ফাইবার হলে সে তারা স্থিতিস্থাপক হবে না, আর ইলাস্টিন ফাইবার হলে কি তারা স্থিতিস্থাপক হবে। কথা ইলাস্টিন মানেই মনে কি স্থিতিস্থাপক, ইলাস্টিক মানে কি প্লাস্টিকের মতো, রাবারের মতো, ওকে। এখন তো তরুণাস্থির প্রকারভেদ, প্রকারভেদ, তরুণাস্থির প্রকারভেদে আমরা বললাম তরুণাস্থি কয় প্রকার, 4 প্রকার। স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ, এদের বলা হচ্ছে এদের কোনো এরকম ফাইবার থাকে না, এদের ক্ষেত্রে এরকম কোনো ফাইবার থাকে না বলে এদেরকে নাম দেওয়া হয়েছে কি, স্বচ্ছ বা হায়ালিন। কারণ তোমাদের বইয়ে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তরুণাস্থির প্রকারভেদের সাথে সাথে তরুণাস্থির ইয়াটা কি বলে তোমার, এটা উদাহরণ মেডিকেলে প্রচন্ড পরিমাণে প্রশ্ন হয়, তোমাকে প্রশ্ন আসতে পারে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কোথায় পাওয়া যায়, উদাহরণগুলো বলো তো কি কি আছে তোমাদের বইয়ে। অস্থির সন্ধিস্থল, অস্থির সন্ধিস্থল, তারপর হচ্ছে কি রে, পরশুকার প্রান্ত ভাগ, তারপর হচ্ছে কি নাসিকা। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। 2 নাম্বার আছে, থাক আর লাগতো না। এবারে যেটা আসছে সেটা কোথায়, স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক, যার একটা নাম কি রে, স্থিতিস্থাপক, আরেকটা নাম কি তার, পিত্তন্তুময়। তাহলে দেখো এর ভিতরে আমাদের কি থাকে, যারা একটু দেখে নেই, তাহলে দেখো এর ভিতরে যে ফাইবার গুলো আছে না, এই ফাইবার গুলো হলুদ আকৃতির এবং তার ম্যাট্রিক্সটা হচ্ছে কি হলুদ হলুদ কালারের, এই জন্য এটাকে দেখতে কি হচ্ছে হলুদ বা পিত বলি, ইয়েলো অথবা কি পিত তন্তুময়, ঠিক আছে। আর এই জায়গায় যে সুতাগুলো আছে এগুলো আছে কি কোন বৈশিষ্ট্যের, ইলাস্টিন, ঠিক আছে। কোথায় পাওয়া যায়, মনে রাখবা ট্রিপল ই দিয়া, কি দিয়া, ট্রিপল ই, ইয়ার ইউস্টেশিয়ান নালী এপিগ্লোটিস, ট্রিপল ই দিয়া মনে রাখবা কি, ইয়ার নাকি কানের পিনা, তারপরে যে ইউস্টেশিয়ান টিউব, আর এটা কি এপিগ্লোটিস, তাহলে ট্রিপল ই দিয়া মনে রাখবা। অরূপ মোবাইল দাও, আমাদের এখানে কে মোবাইল চালাচ্ছে, দাও দাও, ক্লাসের মধ্যে ভং, ক্লাস না বুঝলে বলবা যে স্যার বুঝি না, আমি চলে যাব, তুমি চলে যাবা, হুদাই ডিস্টার্ব দেওয়ার কি আছে, ঠিক আছে। ইলাস্টিকের পরে আমরা বলবো শ্বেত তন্তুময়, কি রে, শ্বেত তন্তুময়, অর্থাৎ এগুলো আছে কি রে, এইটা আবার এমন না যে শ্বেত তন্তুময় বলতে বলতে বুঝেছি এটা সাদা তন্তু, ঠিক আছে। দেখো এখানে কি কালার আছে রে,
আমাদের পরিমাণ ম্যাট্রিক্সের পরিমাণ সাদা বর্ণের অসাক স্থিতিস্থাপক কোলাজেন নির্মিত তন্তু থাকে। তাইলে এখানে কালারটা যে সাদা, অসাক মানে কি শাখা প্রশাখা বিহীন, কোন তন্তু থাকে? কোলাজেন। তাহলে এখানে কোনো তন্তু ছিল না, এখানে ছিল কি ইলাস্টিক, এখানে কোন ছিল? কোলাজেন। কোলাজেন এটা কই পাওয়া যায়? এটা মুখস্থ করে রাখবে, কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের কথা রে দুটি কোষেরুকার মধ্যবর্তী স্থলে আর লিগামেন্ট টেন্ডনে। আর লাস্ট পয়েন্ট আসছে ক্যালসিফাইড। ক্যালসিফাইড, এখন দেখো ক্যালসিফাইড বলার কারণ কি? এই যে এই তরুণাস্থিতে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি হওয়ার কারণে এগুলো হচ্ছে একদম শক্ত, দৃঢ় হাড্ডির মতো শক্ত হয়, এদেরকে এই জন্য বলা হচ্ছে ক্যালসিফাইড। কোথায় পাওয়া যায়? হিউমেরাস এবং ফিমারের মস্তকে। হিউমেরাস ও ফিমারের মস্তকে। তাহলে আমরা তরুণাস্থি, তাহলে ঘ নাম্বার একটা কমন কোশ্চেন মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসলে অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য। এটা তার পরে দেওয়ার দরকার নাই, তোমরা নিজেরা বাড়ি গিয়ে সুন্দর মতো করে দেখে নিবা। ওকে, একদম কালিয়ার ঘরের কালিয়া শেষই তো, আর মাত্র 20 মিনিট লাগবো। এবার আমরা আসি ফেসি। ফেসি সংখ্যাগুলো সবথেকে বেশি সময় খায়। আর বেশি সময় লাগতো না। পেশি, তাহলে পেশি কি? ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন যে হচ্ছে সংকোচন প্রসারণ ফর্ম, যে তন্তুর মতো অংশটা আছে তাকেই বলতেছি আমরা কি রে? পেশি। এখন সংকোচন প্রসারণ কি? একবার সংকুচিত হয় আর এবার কি রে? প্রসারে। আর কোথায় উৎপন্ন হয়েছে? ভ্রূণের মেসোডার্ম থেকে। এই ধরনের অংশগুলোকে আমরা বলি কি? পেশি। এখন বলছে যে তাদের বৈশিষ্ট্য গঠনের উপর ভিত্তি করে পেশিকে আমরা 3 ভাগে ভাগ করছি, এবং এটার মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন। গ নাম্বারে পেশির গঠন আসবে, ঘ নাম্বারে বাকি দুইটার কি আসবে? পার্থক্য। ঠিক আছে, এখন দেখো পেশির আমি যেভাবে লিখবো তোমরা একটা ছকে, যদি তোমরা লিখতে পারো সময় পাও ভালো কথা, যদি লিখতে না পারো অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দিবা বা একটা স্ন্যাপ দিবা। পেশিকে আমরা কিভাবে ভাগ করছি? 3 ভাগে। এই সাইডটা করবো না, আমি একসাথে পার্থক্য প্লাস গঠন দুইটাই পড়াই ফেলবো। ঠিক আছে, প্রথমে আসি ওই পেশি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা কি? হৃদ পেশি। যখন যে সকল পেশি প্রাণের ইচ্ছা দিয়ে অনুযায়ী সংকোচন প্রসারণ বা নড়াচড়া করা যাচ্ছে তাকেই বলা হচ্ছে কি রে? ঐচ্ছিক পেশি। মানে এই ঐচ্ছিক, তোমাকে ঘ নম্বর প্রশ্ন আসতে পারে ঐচ্ছিক পেশির গঠন, অথবা এরকম করে একটা হাতের ছবি দিছে, এখানে একটা তীর চিহ্ন দিয়ে বলছে উদ্দীপকের পেশিটার কি রে? গঠন বর্ণনা করো। তাহলে তোমাকে হাত এবং পায়ে যে পেশিগুলো থাকে এটা কি হবে? ঐচ্ছিক। এখন তোমার কানের একটা ছবি দিছে, এখানে কি থাকবে? অনৈচ্ছিক। তোমাদের যেন অনৈচ্ছিক হলে আমার যেন ঐচ্ছিক। ঠিক আছে, আরেকটা আছে, আরেকটা হৃৎপিণ্ড ছবি দিলে তুমি বুঝবা সেখানে কি আছে? হৃৎপেশি। আমরা পেশি কয় প্রকার পাইলাম? 3 প্রকার। ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি। তাহলে দেখো ঐচ্ছিক পেশি গঠনটাকে আমরা শিখে ফেলি, ছবি মাস্ট। 1 নম্বরে আসি, ঐচ্ছিক পেশিগুলো দেখতে নলাকার, শাখাবিহীন। কিরেরা? নলাকার, শাখাবিহীন। 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম? নলাকার, শাখাবিহীন। কি রে? নলাকার, শাখাবিহীন। 2 নম্বর পয়েন্টটা সবার ক্ষেত্রে সেম। এদের হচ্ছে কি রে? এই পেশির আবরণ, পেশি কোষের আবরণকে বলে সার্কোলেমা। সার্কোলেমা স্পষ্ট, এদের সার্কোলেমা গুলো স্পষ্ট, এবং সার্কোপ্লাজম ঘন। সার্কোপ্লাজম ঘন। এখন মনে রাখবা সার্কোলেমা কি? মনে রাখবা এবার কোন নম্বরে কোশ্চেন আসতে পারে? সার্কোলেমা কি? মানে প্লাজমা লেমা থেকে নামটা আসছে। প্লাজমা লেমা নাকি বাইরের আবরণ না? তাহলে পেশি কোষের আবরণকে বলে যে সার্কোলেমা। আর পেশি কোষের ভিতরে যে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলবো আমরা কি? সার্কোপ্লাজম। 3 নাম্বার পয়েন্ট, আর এদের ভিতরে মানে প্রতি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস বিদ্যমান, প্রায় 100রও বেশি। একটা কোষের ভিতরে কয়টা নিউক্লিয়াস থাকে? 100রও বেশি। এরকম করে অনেকগুলো, একটা কোষের ভিতরে 2-3টা করে কি দেখাবা? নিউক্লিয়াস দেখাবা। ঠিক আছে, এবার নিউক্লিয়াস দেখাইলাম। একাধিক নিউক্লিয়াস বিদ্যমান।
এবং এদের মধ্যে অনেকগুলো এরকম কি থাকে, সুতার মতো অংশ থাকে। এই সুতার মতো অংশগুলোকে বলা হয় মাইক্রোফাইব্রিল, মায়োফাইব্রিল। কিরে প্রতি কোষে কোষে সুতার মতো কি থাকে রে অংশগুলোকে কি বলা হয়, মায়োফাইব্রিল বলে, মায়োফাইব্রিল। এখন দেখো মায়োফাইব্রিলের একটু গঠনটা একটু তার এইদিকে দেখাই, এটা পরে আঁকতে এইখানে দেখাই। একটা মায়োফাইব্রিল যদি এরকম করে দেখাই, একটা খালি মানে তো অনেকগুলো সুতা আছে, আমরা একটা সুতাকে দেখাচ্ছি। এই একটা সুতার মধ্যে দেখবা কতগুলা আড়াআড়ি ডোরাকাটা দাগ যুক্ত অংশ আছে, ঠিক আছে, এরকম করে অংশ আছে, কতগুলা দাগানো অংশ আছে। এই দাগানো অস্বচ্ছ অংশটাকে বলা হচ্ছে এ ব্যান্ড, আর যে স্বচ্ছ অংশটাকে বলা কি রে আই ব্যান্ড। কি বলা হয়, এ ব্যান্ড, এটা আই ব্যান্ড। আমি উল্টা লিখছি, ঠিক আছে। তাহলে এ ব্যান্ড এবং আই ব্যান্ড, পরপর দুইটা এ ব্যান্ড এবং আই ব্যান্ড কে মিলে বলা কি সার্কোমিয়ার। একটা এ ব্যান্ড এবং একটা কি রে আই ব্যান্ড মিলে হচ্ছে কি বলে এটাকে সার্কোমিয়ার। এবং এই সার্কোমিয়ারের জন্য এখানে আমরা কতগুলো আড়াআড়ি ডোরাকাটা দাগ দেখতে পাই। কি পাই, আড়াআড়ি ডোরাকাটা দাগ দেখতে পাই। কথাটা বুঝতে পারছি? এই জন্য এদেরকে বলা হয় ডোরাকাটা যুক্ত পেশি। এদের কি হইলো, এদের আড়াআড়ি ডোরা কাটা কি থাকে রে দাগ থাকে, যে জন্য এটার আরেকটা নাম হচ্ছে কি ডোরাকাটা যুক্ত পেশি অথবা অমসৃণ পেশি। কি বলা রে, অমসৃণ পেশি। কি বলা হচ্ছে এদেরকে, অমসৃণ পেশি। তাহলে 6 নম্বর বৈশিষ্ট্য তুমি লিখবা যে এদের সংকোচন প্রসারণ করে প্রাণীর ইচ্ছাধীন। 7 নম্বর পয়েন্টে দিবা তুমি উদাহরণ। কি দিবা, উদাহরণ। কোথায় পাওয়া যায়, হাত এবং পায়ের পেশিগুলো হচ্ছে আমাদের কি রে ঐচ্ছিক পেশির উদাহরণ। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। এবারে আমরা যাব অনৈচ্ছিক পেশি। সবটা শেষ করি বেটা, তারপর ছবি তুলবা না, অশিক্ষিত। এবারে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তাহলে যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী কি সংকোচন প্রসারণ করা যায় না, তাদেরকে বলা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। এদের গঠনটা দেখো, একটা মাকু আকৃতি। মাকু মানে বুঝো, যার মাঝ ভাগটা মোটা আর দুই প্রান্ত কি রে সরু, এই ধরনের গঠনটাকে বলা হয় কি মাকু আকৃতি। তাহলে এদের গঠন কি হলো রে মাকু আকৃতির। 2 নাম্বার পয়েন্ট আগের মতোই, সার্কোলেমা চাষকালে মনে হবে অস্পষ্ট। এখানে কি লিখবা, সার্কোলেমা অস্পষ্ট, অস্পষ্ট, ঠিক আছে। এবারে যাও 3 নাম্বার পয়েন্টে যাচ্ছি। প্রতি কোষে একটি নিউক্লিয়াস থাকে। কয়টা নিউক্লিয়াস, একটি। কয়টা নিউক্লিয়াস থাকবে রে, একটি। কোষে কোনো সুতার মতো অংশ থাকে, এদেরকে আমরা কি বলবো, মায়ো। এটা সার্কোলেমা, এটা কি রে নিউক্লিয়াস, এটা আমাদের কি মায়ো ফাইব্রিল। ওকে, এবার দেখো কোষে সুতার মতো বললাম মায়োফাইব্রিল, এটা যা আছে তাই লিখতে হবে। এদের আড়াআড়ি ডোরাকাটা যুক্ত দাগ থাকে না, থাকে না। এবার 6 নম্বর পয়েন্টটা কি, এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এখন 7 নম্বর আমরা কি দিব রে, উদাহরণ। কোথায় পাওয়া যায়, মনে রাখো আমাদের শরীরে যত প্রকারের নালী এবং থলি আছে, যেমন রক্তনালী, পাকস্থলী, মূত্রথলি, মূত্রনালী, অন্ননালী আছে না, এই সব জায়গায় কোনটা থাকে, অনৈচ্ছিক পেশি। আর এটা আমরা লাস্ট করবো, সেটা হচ্ছে কি রে হৃদপেশি, স্পেশাল টাইপের। হৃদপেশি কোথায় থাকে, হৃদপিণ্ডে। এক কথায় শেষ, কোথায় থাকে, হৃদপিণ্ডে। এবং এদের গঠনটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা হচ্ছে কি রে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য হৃদপেশি বলে কি স্পেশাল টাইপ অফ পেশি, মানে কি বিশেষ প্রকার অনৈচ্ছিক পেশি, বিশেষ প্রকারের অনৈচ্ছিক পেশি। তাহলে দেখো এদের হৃদপেশিটা কিরকম, এদের হচ্ছে কি নলাকার কিন্তু শাখান্বিত, নলাকার কিন্তু কি রে শাখান্বিত। ওই যে সার্কোপ্লেমা অস্পষ্ট, এদেরও ঠিক আছে। 1 নাম্বার নলাকার, জাস্ট এখানে শাখাবিহীন ছিল, আমরা এখানে কি লিখবো, শাখা যুক্ত, নলাকার শাখা যুক্ত। 2 নাম্বার পয়েন্ট আমরা কি বলতেছি, সার্কোলেমা অস্পষ্ট। প্রতি কোষে এখানেও সেম, কয়টা নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। কোষের সুতার মতো অংশ সবারই থাকবে,
এটাকে আমরা কি বলবো রে? মায়োফাইব্রিল। এখানে নিউক্লিয়াস থাকবে কয়টা? একটা। নিউক্লিয়াস থাকবে কয়টা? একটা প্রতি কোষে। এখন এখানে বলছে যে কোষের সুতার মতো অংশকে মায়োফাইব্রিল বলে। এটা 4 নম্বর পয়েন্টে সব জায়গায় কি লিখতে হবে? সেম লিখতে হবে। আর এদের আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে, এদের আড়াআড়ি ডোরাকাটা দাগ থাকে, ঠিক আছে। 6 নাম্বার সংকোচন ইচ্ছাধীন নয়। আর উদাহরণ তো আমরা জানি কোথায়? হৃৎপিণ্ড। তবে এখানে একটা বিশেষ একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, দুটি কোষের প্রস্থপ্রাচীর গুলা মিলিত হয়ে একটা পুরু স্তর গঠন করে, ঠিক আছে, যাকে বলা ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা ইন্টারক্যালেটেড ডিস্ক, বুঝতে পারছি? এই হলো আমাদের কি রে? পেশি। আমরা একসাথে 3টা পেশির গঠন পড়ে ফেলছি, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কি রে? হৃৎপেশি। পারবা? পার্থক্য আসলে তোমাদের বইয়ে একটা ছক আছে, সম্পূর্ণটা লেখার দরকার নাই, আমার বইয়ে সুন্দর করে যে যে লেখা লাগবে সেটা দেওয়া আছে। ছবি তুলবো না? হ্যাঁ হ্যাঁ, সবই আমার বইয়ে কেমনে সৃজনশীল লিখতে হবে, কেমনে কি করতে হবে, সবই সুন্দর করে সাজানো আছে। খালি একটা জিনিস পড়ানো বাকি আছে, পেশি টান, এটা শেষ। এই যে হাত বাগানো, ইয়া করানো, তোমাদের বইয়ে একটা অংশ আছে রে, যারা মেডিকেলে পড়বা ওখানে তো লেখা আছে বিভিন্ন পেশির কাজ অনুযায়ী পেশিগুলোর নাম দেওয়া আছে না, ফ্লেক্সর, এক্সটেনসর, আসেনি? একটা টপিক আছে ঐচ্ছিক পেশির, দেখো কঙ্কাল পেশির প্রকারভেদ নামে একটা টপিক আছে, পাইছো? পেজ নাম্বার বলো করে। এটা একটু ভালো করে বুঝবা, বিশেষ করে যারা মেডিকেলে পরীক্ষা দিবা। আর বেশি সময় নিব না, 10 মিনিট। তাহলে দেখো কঙ্কাল পেশির প্রকারভেদ, কাজ অনুযায়ী কঙ্কাল পেশির প্রকারভেদে প্রথমে আসি আমরা ফ্লেক্সর। কি বলছে? ফ্লেক্সর না, ফ্লেক্স মানে কি? FLEX, ফ্লেক্স মানে বাঁকানো। ফ্লেক্স মানে কি রে? বাঁকানো। যেই পেশিগুলো আমাদের সোজা কোনো অবস্থাকে বাঁকাইতে সাহায্য করে তাদেরকে বলা কি রে? ফ্লেক্সর। আমি আবার বলতেছি, যেই পেশিগুলো আমাদের বাঁকাইতে সাহায্য করে তাদেরকে বলা কি? ফ্লেক্সর। আর যারা বাঁকানো জিনিসকে সোজা করতে, এক্সটেন্ড মানে কি রে? বর্ধিত করা, তাদের বলা এক্সটেনশন। তাহলে এই দুইটাকে পরস্পর অ্যান্টাগনিস্টিক পেশি বলা হয়। কি বলা হয়? অ্যান্টাগনিস্টিক। তোমরা মুভি দেখছো না, মুভিতে হিরো তো হচ্ছে কি হিরো, আর হিরোর বিপরীতে যে ভিলেন গুলো থাকে তাদের বলে কি? অ্যান্টাগনিস্টিক চরিত্র বলা হয়, ঠিক আছে? বিপরীত, নেগেটিভ চরিত্র, এক কথায় শেষ। তার মানে কি? একটার কাজ আর এটার বিপরীত। ফ্লেক্সর যেই কাজ করে, এক্সটেনসর তার কি বিপরীত কাজ করে। এরকম পেশিগুলোকে পরস্পর কি বলা হয়? অ্যান্টাগনিস্টিক পেশি। এখন তোমার সৃজনশীল পরীক্ষায় এটাই প্রশ্ন আসবে যে তোমার কোনই বাঁকানোর জন্য ক্রিয়াটি বর্ণনা করো, বা পেশিতে কখনো ধাক্কা দেয় না, টান দেয়, ঠিক আছে? তখন তোমাকে এটা এইভাবে ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের যে হাত আছে, এই হাতের এই যে রেখা বরাবর উপরে যে পেশিটা আছে এটার নাম হচ্ছে বাইসেপস। কারণ বাইসেপস মানে কি? বাই মানে 2, সেপস মানে কি? মাথা। তাহলে এই পেশিটার সামনের দিকে মাথা হচ্ছে কয়টা? 2টা। আর নিচের দিকে যে পেশিটা দেখতেছে এটার নাম হচ্ছে কি? ট্রাইসেপস। তো মনে করো এখন আমি হাতটা বাঁকাবো, তখন বাইসেপস আমার কি হয়? সংকুচিত হয়। এখন মনে রাখবা প্রত্যেকটা পেশি, এটা যদি আমার হিউমেরাস হয়, ঠিক আছে কিনা, এটা যদি আমার হিউমেরাস হয়, এর পাশে এটা রেডিয়াস আছে এবং কি রে? আলনা আছে। মনে করো যে এটা জাস্ট বোঝার জন্য, এখানে যে উপরের দিকে যে পেশিটা আছে তার নাম কি? বাইসেপস পেশি। এবং এই প্রত্যেকটা পেশির শেষ প্রান্তটা একটা প্লাস্টিকের মতো অংশ গঠন করে, যার নাম হচ্ছে কি রে? টেন্ডন। এই টেন্ডন গুলো থাকে এই জায়গায় রেডিয়াসের সাথে যুক্ত। সেম ট্রাইসেপস এর যে পেশিটা আছে এর মাথাটা যুক্ত থাকে কোথায় কি রে? টিবি, সরি, আলনার সাথে যুক্ত। যখন আমার এটা সংকুচিত হয়, তাহলে ধরো আমি যদি এটা এই আমার হাত ধরে এটাকে টান দিই, এটা এদিকে চলে আসবে না? তো ঠিক এরকম এই পেশিটা যখন এইভাবে লাগানো থাকে, যখন এটা সংকুচিত হয়, পেশি যখন সংকুচিত হয় তখন এই পেশির সংকোচনের ফলে এই যে টেন্ডনটা আছে, টেন্ডনটা টান দেয়। টান দেওয়ার ফলে এই যে দিক থেকে কার সাথে যুক্ত আছে? রেডিয়াসের সাথে। এই টানের ফলে রেডিয়াস সাথে সাথে চলে আসে, এবং রেডিয়াসের সাথে আলনা বাধা আছে, রেডিয়াস আসলে আলনা আমার চলে আসে। হাত আমার কি হলো? ভাঁজ। এখানে কি টান দিছে, ধাক্কা দিছে কি? দেয় নাই। পরে দেখো যখন এটা আমার সংকুচিত হয়ে গেল, এখন আমার হাতটাকে সোজা করতে হবে, তখন এই বেটা প্রসারিত হয়, কিন্তু এই বেটা কি হয়? ট্রাইসেপস এবার কি হয়? সংকুচিত। ট্রাইসেপস এর কেন নাম বললো ট্রাইসেপস? তার 3টা মাথা আছে। কয়টা মাথা? ট্রাই মানে 3, আর সেপাল থেকে শব্দটা আসে মাথা, সেপস। এখন বলো এই ট্রাইসেপস এর প্রান্ত ভাগটা যে টেন্ডনটা আছে, এই টেন্ডনটা যুক্ত থাকে কার সাথে? আলনার সাথে।
এই বেটা যখন সংকুচিত হয়, তাহলে এই বেটা যখন সংকুচিত হয় তখন কি করে, সে আলনাকে টান দেয়। আলনা যখন টান হয় তখন আমার অটোমেটিক কি আলনার সাথে সাথে আমাকে রেডিয়াস ওইদিকে চলে যায়, হাত কি হলো সোজা হলো। এটাতে দুইটা প্রশ্ন আসবে, একটা কোনই সন্ধি বাঁকানোর ক্রিয়া বর্ণনা করো, অথবা পেশিতে টান দেয় কখনো ধাক্কা দেয় না। দেখো যখন সংকুচিত করছে তখন বাইসেপস টান দিছে, যখন প্রসারিত করছে তখন কি রে ট্রাইসেপস টান দিছে। কথাটা বুঝো, টান মানে বুঝো টানা। আমি এটা যা বেটা ও কি করছে সুন্দর মতো এখান থেকে টানছে এমনি করে। কথাটা বুঝতে পারছি? এখানে দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, কি পেশিতে কখনো ধাক্কা দেয় না, টান দেয়। আর কোনই সন্ধি কিরে ভাঁজ হওয়া ক্রিয়া কৌশল নির্ণয় করে। এটা গেল কি ফ্লেক্সন এবং এক্সটেনশন। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা যাবো সেটা হচ্ছে কি আছে তোমাদের বইয়ে, এবার আছে অ্যাডাক্টর, অ্যাডাক্টর, আর এটা হচ্ছে অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর। এখন অ্যাড মানে কি বলতো, যুক্ত করা। অ্যাড মানে কি, ধরো আমার শরীরটার হাতগুলো আমি এইভাবে রাখছি, এইভাবে সরে আছে, এটাকে আমি শরীরের কাছাকাছি নিয়ে আসবো। এই ধরনের পেশিগুলোকে বলা কি অ্যাডাক্টর। যেই পেশিগুলো কোন একটা জিনিসকে শরীরের কাছে নিয়ে আসে তাহলে কি অ্যাডাক্টর। অ্যাডাক্টর পেশি কাজ করে আমাদের এই জায়গায় যে পেশিটা আছে, এটার নাম ল্যাটিসিমাস ডোরসি। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা মেডিকেলে পড়তে চান, নাম তার কি ল্যাটিসিমাস ডোরসি। এখন ধরো অ্যাডাক্টর গেল, আর এর বিপরীতটা হচ্ছে কি অ্যাবডাক্টর। শরীর থেকে আমি হাতগুলোকে দূরে নিয়ে যাব। এই দূরে নেওয়ার জন্য আমার এই জায়গায় যে মাংসপেশিটা আছে না, এটা কাজ করে, এটার নাম কি রে ডেলটয়েড। তাহলে এমসিকিউর জন্য উদাহরণ মাস্ট। তাহলে ডেলটয়েড কি করতেছে, অ্যাবডাক্টর, আর ল্যাটিসিমাস ডোরসি কি করতেছে, অ্যাডাক্টর। বুঝতে পারছি? এই জায়গার পেশিটার নাম কি ল্যাটিসিমাস ডোরসি, আর এই জায়গার পেশিটার নাম কি ডেলটয়েড। তাহলে অ্যাডাক্টর অ্যাবডাক্টর এরা আছে পরস্পরের কি অ্যান্টাগনিস্টিক পেশি। এরপরে কি আছে, এবারে কি আছে বলো, ডিপ্রেসর, আর এটা কি ডিপ্রেসর, আর এটা হচ্ছে কি এলিভেটর। এখন ডিপ্রেসর কি আর এলিভেটর কি? ডিপ্রেসর মানে কি ডিপ্রেস করা, কারণ আমরা ওই যে বলছিলাম একটু গানটা একটু নাড়ে না। এলিভেশন ডিপ্রেশন, এলিভেশন ডিপ্রেশন, এলিভেশন ডিপ্রেশন। তা এখানে আমাদের উদাহরণ হিসেবে এখানে দেয় নাই, উদাহরণ হিসেবে মুখের আমি যখন চাবাই লিখে যাচ্ছে এটা ডিপ্রেসর, উপরে আনতেছি এলিভেটর। তাহলে ডিপ্রেসর হিসেবে কাজ করে এই জায়গায় একটা পেশি আছে যার নাম ডিপ্রেসর ম্যান্ডিবুলার। এই জায়গায় একটা পেশি আছে, নাম তার কি রে ডিপ্রেসর ম্যান্ডিবুলার। আর উপরে তো উঠে যেটা তার নাম এই জায়গায় আছে একটা, তার নাম মেসেটার। এখানে আছে মেসেটার, আর নাম হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলার। এমসিকিউর জন্য মনে রাখবা। আর কিছু আছে, আর রোটেটর না, রোটেটর। রোটেট মানে ঘোরা, রোটেট মানে কি ঘোরা। আমার হাতটা এরকম ভাবে আছে, আমি হাতটাকে ঘুরাইলাম, এভাবে আছে ধরো এইভাবে ছিল হাতটা, এখন আমি এটাকে ঘুরাইলাম, এটাকে বলা কি রোটেশন। রোটেশন দুই প্রকার, একটা মিডিয়াল রোটেশন, এটা কি রে ল্যাটারাল রোটেশন। ঠিক আছে, বুঝে নাই? কি বললাম, রোটেশন মানে কি রে ঘুরানো, এই ঘুরাইতে সাহায্য করে যে পেশিগুলো তাদের করে কি রোটেটর পেশি। এখন আমাদের এখানে বই একটা জিনিস আছে, সেটা থাকে সার্কামডাকশন। সার্কামডাকশন মানে কি সব দিকে ঘুরানো যায়। আমি হাতটাকে সব দিকে ঘুরাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি রে সার্কামডাকশন। আমি মাথাটাকে সব দিকে ঘুরাচ্ছি, এটাকে কি বলা হচ্ছে সার্কামডাকশন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কি কঙ্কাল পেশির নাম। এখন যারা এটা সবার জন্য দরকার না, যারা মেডিকেলে পড়তে চাও তাদের জন্য মাস্ট 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 বি নিডেড। ঠিক আছে, ও শেষ হয় নাই শালারা, আর এটা বাকি আছে। পায়ের কোন সন্ধি বাঁকাতে হবে না, এটা শেষ করতে হবে না। এই যে এটা হাঁটা চলা, হাঁটতে কিভাবে তোমাকে পায়ের পেশিগুলা সাহায্য করতেছে, আর এটা তো ক্যামেরা দিয়ে দেখানো যাইতো না, তাও আমরা বলি। এই শোনো, এটা যদি আমাদের ফিমার হয়, ও বেটা সাইডটা কম করো যে, এটা যদি আমার ফিমার হয়, এখানে আমাদের কি আছে রে টিবিয়া, আর এখানে আছে কি ফিবুলা। ওকে, এখন দেখো আমাদের এই যে অস্থির সামনের অংশ, এটা ধরো সামনের অংশ, আর এটা কি রে পিছন। দেখো পিছনের দিকে আমাদের এই যে কোমরে এখান থেকে শুরু করে এক ধরনের পেশির উৎপত্তি ঘটে, এটা একদম এদিক দিয়ে গিয়ে ঘুরে আমাদের কি রে এখান থেকে এক ধরনের পেশি উৎপন্ন হয়েছে ইলিয়াক ক্রেস্ট থেকে, এখান থেকে উৎপন্ন হয়, তারা ঘুরে সামনের দিকে কার সাথে যুক্ত, টিবিয়ার টিউবার সিরির সাথে যুক্ত। বুঝছো কি না? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে
এই যে পিছনের দিকে তিনটা পেশি আছে, কয়টা পেশি? তিনটা। এই পেশিগুলোর নাম হচ্ছে কি বলা হয় এটাকে? হ্যামস্ট্রিং পেশি। একসাথে বলা কি? হ্যামস্ট্রিং পেশি। আর হ্যামস্ট্রিং পেশিতে তিন ধরনের পেশি আছে। এটা কি রে? লেখা আছে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, আর একটা আছে রে বাইসেপস ফিমোরিস। নামগুলো ঠাড়া মুখস্থ করবা। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি হ্যামস্ট্রিং পেশি হয় অথবা নিচের কোনটি হ্যামস্ট্রিং পেশির অংশ নয়। কি বললাম? নামের সাথে মিলে দেখো, দুইটা সেমি, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, মানে অর্ধেকটা মেমব্রেনের মতো পেশিটা, আর টেন্ডনের অর্ধেকটা টেন্ডনের মতো। আর বাইসেপস ফিমোরিস, তাহলে ফিমারের এখান থেকে তার দুইটা মাথা সৃষ্টি হয়েছে বলে তার নাম কি? বাইসেপস। এরা এখান থেকে উৎপন্ন হয়, গিয়ে যুক্ত হয় কোথায়? আমাদের টিবিয়ার সাথে। আবার সামনের দিকে আমাদের কতগুলা পেশি আছে, এটা বলে কোয়াড্রিসেপস ফিমোরিস। কি নাম রে? কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস মানে কোয়াড মানে কি? চার। আর মানে চারটা পেশি আছে। কি কি? ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, আর ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। আর এটা কি আছে? রেকটাস ফিমোরিস। তাহলে এখন তোমাদের আমি দেখাই, ছবি ক্যামেরায় দেখা যাবে না, তুমি বুঝো। এই জায়গা থেকে সামনের দিকে উরুর দিকে চারটা পেশি আছে। কয়টা? চারটা। একদম ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, আর যে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, আর এটার নিচে ফ্লোর করে আছে কে? আমাদের রেকটাস ফিমোরিস। আবার বলতেছি, ভাস্টাস তিনটা, ল্যাটারালিস, ইন্টারমিডিয়েট, আর মিডিয়াল। মিডিয়াল মানে কি? কেন্দ্রে। ল্যাটারাল মানে কি রে? বাইরে। আর দুইটার মাঝখানে যেটা ইন্টারমিডিয়েট, এবং তার নিচে আছে কি? রেকটাস ফিমোরিস। এখন ধরো যখন আমি হাঁটুটাকে সোজা করব, এটা এখান থেকে উৎপন্ন হয়ে কোথায়? টিবিয়াতে গিয়ে যুক্ত। এটাও টিবিয়াতে গিয়ে যুক্ত। ধরো এখন আমি হাঁটবো, হাঁটার সময় আমার কোণে ভাঁজ হয়েছে, তখন এটা প্রসারিত হয়, আর এইদিকে আমার ওই যে হ্যামস্ট্রিং পেশি কি হয়? সংকুচিত হয়। উল্টাটা যদি বলি, হ্যামস্ট্রিং পেশি এবার সংকুচিত হইলো, আর আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস গুলা সংকুচিত হইলো। যখন সে সংকুচিত হলো, সে নিজের হাড্ডিটাকে একটা কি দিল? টান দিল। এই টানের ফলে আমার কি হচ্ছে? হাঁটুটা সোজা হচ্ছে। কি কে কি বলছে? ও কলে কথা বলতেছে, ভালো। হ্যাঁ, আমার কোচিং থেকে কারে ফোন আসতো? আচ্ছা, তাহলে দেখো সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, এদের ক্ষেত্রে যদি বলি, এটা ভুল লিখছি আমি, পিছনের দিকে না, পিছনের দিকে যুক্ত থাকবে। এরা যখন এদিকে যুক্ত আছে, টিবিয়ার সাথেই যুক্ত, ঠিক আছে, তখন এরা যখন সংকুচিত হবে, তাহলে সে কি এখান থেকে এটাকে টান দিবে না? তখন হাঁটু আমার কি হবে রে? ভাঁজ হয়ে যাবে। আবার সেম এরা যখন সংকুচিত হবে, তখন হাঁটু সোজা হবে। এইভাবে চলতেই থাকবে। এইভাবে আমরা কি রে? হাঁটা চলাটা আমাদের কি হয়? নিয়ন্ত্রণ করে। তাহলে তোমাকে এখানে যখন চলবে, হাঁটুর চলন নিয়ন্ত্রণ করে, তখন তোমাকে কোয়াড্রিসেপস ফিমোরিসের কাজ দেখাইতে হবে। এটা কি করে? প্রসারণ ঘটায়। আর হ্যামস্ট্রিং পেশি কি করে রে? সংকোচন করে। পারবা? তোমাকে মুখস্থ করতে হবে। এটা তো তোমার দায়িত্ব, মুখস্থ করার মতো আমার দায়িত্ব। আমার দায়িত্ব তোমাকে বুঝাই দেওয়া। এখন ধরো এখানে তুমি নিজেই বুঝো, এখানে সামনের দিকে কি আছে? কোয়াড্রিসেপস মাসল। কোয়াড্রেট মানে কি? চারটা। তুমি নিজেই বুঝতে, তোমরা পড়া বুঝলে মুখস্থ করার দরকারই নাই। কি বলছি? এটা চারটা। কি? ভাস্টাস আছে তিনটা, মিডিয়াল মানে কি রে? একদম মধ্য না, একদম আমাদের চরুর এই সাইড দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে মিডিয়াল, লিস হইছে। ও বেটা, ল্যাটারাল মানে কি রে? ল্যাটারাল মানে কি? সাইড, এই দিকে আছে, এই জন্য নাকি ল্যাটারালিস। আর ইন্টারমিডিয়েট মানে হচ্ছে কি? মাঝামাঝি অবস্থানে, অর্থাৎ মিডিয়ালিস এবং ল্যাটারালিসের মাঝখানে যাতে থাকে, তার নাম কি রে? ইন্টারমিডিয়ালিস। আর এদের নিচে ফ্লোর করে থাকে আছে কি? রেকটাস ফিমোরিস। কি হলো? রেকটাস। তুমি একটা খালি মুখস্থ করো, রেকটাস। আর ভাস্টাস মনে থাকলে তুমি তিনটা মানে মিডিয়াল, ল্যাটারাল, ইন্টারমিডিয়েট, ঠিক আছে? আর হ্যামস্ট্রিং এ কয়টা পাইছি আমরা? হ্যামস্ট্রিং কয়টা পাইছি রে? তিনটা। এক সেমি মেমব্রেনোসাস, সেমি মানে কি? অর্ধেক, মানে পেশিটা অনেকটা অর্ধেক পেশি আছে, অর্ধেক ঝিল্লির মতো। আবার দুই নম্বরে কি? সেমি টেন্ডিনোসাস, তুমি এটাও বুঝো, সেমি মানে অর্ধেক, মানে পেশিটা অর্ধেকটা পেশির মতো, আর অর্ধেক কি রে? টেন্ডনের মতো। আর একটাই আছে কি রে? বাইসেপস ফিমোরিস। এই বেটারা, বাইসেপস নরমালি কোথায় থাকার কথা? হাতে, কিন্তু এখানেও আছে, ফিমারের মাথায় আছে, এজন্য নামটা কি বলছে? বাইসেপস।
এগুলো এবারে বুঝে পড়লে আবার মুখস্থ করা লাগে না এটা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।